সংক্রান্ত যা কিছু প্রশ্ন থাকবে আমরা আমরা অনুষ্ঠানের শেষের দিকে শেষের 20 মিনিট আমরা স্যারকে প্রশ্ন করবো, অথবা চ্যাট বক্সে আমরা লিখেও দিতে পারি, সেগুলি আমি অথবা স্যার নিজেও দেখে নিতে পারে, সেগুলি আস্তে আস্তে আমরা স্যারের কাছে তুলে ধরবো। আরেকবার শনিবারের চর্চা আপনাকে স্বাগত জানাই স্যার। মাননীয় শ্রী অমল কুসুম ঘোষ নমস্কার। মহাশয় এবং শান্তিপন সরকারের মহাশয়ের পক্ষ থেকে আপনাকে অশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের শনিবারের চর্চা অনুষ্ঠানে আসার জন্য। এটা একটা সচেতনতামূলক প্ল্যাটফর্ম এবং ফ্রি অফ কস্ট। আমরা প্রতি সপ্তাহে প্রতি শনিবার বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত আমাদের এই প্রোগ্রাম চলে। 115তম সপ্তাহ, 115টা সপ্তাহে আমরা কিন্তু পায়ে পায়ে পথ চলতে চলতে সকল মানুষকে সাথে নিয়ে আমরা এসে হাজির হয়েছি আপনাদের সহযোগিতায় এবং শ্রোতা বন্ধুদের সহায়তায়। নমস্কার। আজকে আমরা নমস্কার। আপনাকে মাইক্রোফোন হ্যান্ড ওভার করছি আপনার বক্তব্য শোনার জন্য। আমরা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্লিজ স্যার, প্লিজ কন্টিনিউ। নমস্কার রামকৃষ্ণ, তোমাকেও শুভ বিজয় আর অভিনন্দন। আর আমাদের যে উপস্থিত শ্রোতা বন্ধুরা, দর্শক বন্ধুরা আছেন, তাদের সকলকে আমার শুভ বিজয়ের অভিনন্দন। আমি বরং বলবো যে আমিও কৃতজ্ঞ বোধ করছি যে এরকম একটা প্ল্যাটফর্ম পাওয়ার জন্য, যেখানে আমি আমাদের বক্তব্য খানিকটা পৌঁছে দিতে পারবো সাধারণ মানুষের কাছে, যারা উৎসুক মানুষ, যারা চাইছেন কিছু এই বিষয়টার সম্পর্কে আলোকিত হতে। মানে আমরা যারা সরকারি কর্মচারী, বলবো আধিকারিক তো আধিকারিকের আগে সকলেই কর্মচারী। আমরা যারা সরকারি কর্মচারী তাদের একটা এই দায়িত্ব থাকে সরকারি কার্যনির্বাহের সঙ্গে সঙ্গে আমরা এই দায়িত্বটাও বোধ করি থাকে আমাদের, যে ডিসেমিনেশন অফ আইডিয়াস। সরকার যে সমস্ত পরিকল্পনা নিচ্ছে, যে সমস্ত কার্যক্রম করতে চলেছে বা করছে বা ভাবছে, সেগুলিকে মানুষের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়া, সেটি দায়িত্ব তো আমাদেরই নিতে হবে। এই ডিসেমিনেটর অফ আইডিয়াস, এই ডিসেমিনেটর অফ আইডিয়াস এর রোলটাও কিন্তু আমাদের পালন করতে হয়। সেটা করার সুযোগ পেয়ে আমি ধন্য মনে করছি নিজেকে। শনিবারের চর্চাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্য। আর আমাদের এখন যারা উপস্থিত আছেন দর্শক শ্রোতা বন্ধু, তাদেরকে আমার ভালোবাসা, শারদ শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয়ের উপর আলোচনা শুরু করব। বিষয়টার ব্যাপ্তি এবং গভীরতা অনেক বেশি, যেজন্য আমি খানিক সময় সংকোচের ব্যাপার অনুভব করেছি। আমি একটু চেষ্টা করব নির্ধারিত সময়ের মধ্যে ব্যাপারটাকে করে গুছিয়ে প্রেজেন্ট করে ওঠার। তো আপনাদের যাবতীয় প্রশ্ন থাকবে, সেগুলো আপনারা আমার এই ডেলিভারির পর আপনারা দিতে পারেন, বা আপনাদের আমার বোঝানোর মাঝখানে যদি মনে হয় কোথাও কিছু অস্পষ্ট থেকে যাচ্ছে, কিছু না বোঝা থেকে যাচ্ছে, কোথাও ফাঁক থেকে যাচ্ছে, সেটা আপনারা সঙ্গে সঙ্গে প্রশ্ন করলে আমি চেষ্টা করব সেই জায়গাটা, আপনাদের যে ডাস্কি যে জায়গাটা, সেটাকে একটু আলোকিত করবার আমার সাধ্যমতো। তো এটা বলে আমি শুরু করছি আমার এই বিষয়। আজকের বিষয় জিএসটি অ্যান্ড দি অর্ডিনারি ম্যান। জিএসটি এবং সাধারণ মানুষ। জিএসটি আমরা জানি এতদিনে অনেকখানি গা সওয়া হয়ে গেছে, অনেকটা হয়তো জেনেছি বুঝেছি, কেননা এটা গত 2017 সালে 8 বছর আগে প্রবর্তিত হয়েছে, চালু হয়েছে, এবং তারপর থেকে নানা ওঠাপড়া, নানা ছোটখাটো সংশোধন, নানা ছোটখাটো পরিবর্তন, রেট রিভিশন ইত্যাদি হয়ে চলেছে। এই সব মধ্যে দিয়ে এই 7 বছর অতিক্রম করার পর আজ 2025-এ এসে যখন অনেকটা টডলার ফেজ থেকে এসে এর বেশ শক্ত পায়ে হেঁটে চলে বেড়াচ্ছে এখন জিএসটি, তখন এসে খুব রাইট অপরচুন মোমেন্ট বলবো যে এই সময় এসে জিএসটির একটা ব্যাপকতম আমূল একটা সংস্কার, প্রায় আমূল বলবো, অনেক একটা বৃহত্তম সংস্কারের পথে আমাদের জিএসটি কাউন্সিল হেঁটেছেন সুবিবেচকের মতো। তো এই যে জিএসটি, গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, এটা এটা আমরা যখন আলোচনা করতে চলেছি, তখন আমার মনে হয় এর গোড়ার কথা প্রাসঙ্গিকভাবে কিছু জেনে নেওয়া দরকার, যে যাতে করে আমাদের এই ব্যাপারটা বুঝতে খানিক সুবিধে হয়, তাই না? আমার মনে হয় যে আমরা যদি একটা রূপরেখা তৈরি করতে পারি, রূপরেখা ধরে ফেলতে পারি, তাহলে এই বিষয়টা যে ক্রমবিবর্তন, সেটাকে আমরা ঠিকঠাক অনুধাবন করতে পারবো। আমি জানি না এই সময়ের মধ্যে কতটুকু আমি গুছিয়ে ব্যাপারটাকে প্রেজেন্ট করতে পারবো, আপনারাই সেই বিচারক, আপনারাই বলবেন আমি সঠিকভাবে প্রেজেন্ট করতে পেরেছি কিনা। তো যাক, আমি চেষ্টা করবো। এখন বিষয় হচ্ছে যে কর বা ট্যাক্স ব্যাপারটা কি, সেটাই আমাদের তাহলে প্রথমে জেনে নিতে হবে এই ট্যাক্স ব্যাপারটা কি। হ্যাঁ, ট্যাক্স ব্যাপারটা কি আমরা জানবো। ট্যাক্স ইজ, আপনারা একটু স্লাইডের দিকে খেয়াল করবেন, ট্যাক্স ইজ এ কম্পালসারি এক্সাকশন অফ মানি। কম্পালসারি, কমন বার্ডেনের মতো, কম্পালসারি এক্সাকশন অফ মানি, নো ভলান্টারি ওয়ে আউট দেয়ার। এ কম্পালসারি এক্সাকশন অফ মানি বাই হোম, বাই পাবলিক অথরিটি, ফর হোম, ফর পাবলিক পারপাস। আমরা জানি ট্যাক্সগুলো কালেকশন করা হয় ওয়েলফেয়ারের নানা কাজে, নানা সরকারি প্রকল্পের রূপায়ণের জন্য, সেই জন্য ফর পাবলিক পারপাস অ্যান্ড এনফোর্সিয়েবল বাই ল, লিগালি এনফোর্সিয়েবল হতে হবে। এই জায়গাটা আমার মনে হয় একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে। এনফোর্সিয়েবল বাই ল, এখানে আমাদের সংবিধান থেকেই তো আমাদের সকল ক্ষমতা বা সকল আইনগুলো উচ্চারিত হয়। সংবিধানের আর্টিকেল 265 বলছে যে যে নো ট্যাক্স ক্যান বি লেভিড অর কালেক্টেড, নো ট্যাক্স শ্যাল বি লেভিড অর কালেক্টেড এক্সেপ্ট বাই অথরিটি অফ ল। সেই জন্য এটা লিগালি এনফোর্সিবলের যে কোয়েশ্চেনটা, সেটা কিন্তু এই জায়গা থেকেই বেরিয়ে আসছে। নিচে দেখুন নোট আছে, আর্টিকেল 265 অ্যাপ্লাইজ অনলি টু ট্যাক্সেস এন্ড নট টু ফিজ। এটা একটু মনে রাখবেন, কারণ একটু পরে আবার এই বিষয়টাতে আসবো। আর্টিকেল 265 অ্যাপ্লাইজ অনলি টু ট্যাক্সেস এন্ড নট টু ফিজ। তাহলে ট্যাক্সেসের ক্ষেত্রে নো ট্যাক্স শ্যাল বি লেভিড অর কালেক্টেড এক্সেপ্ট বাই অথরিটি অফ ল, কিন্তু ফিজের ক্ষেত্রে এরকম কিছু ব্যাপার নেই, অথরিটি অফ ল দ্বারা রাটিফাইড হতে হবে, সার্টিফাইড হতে হবে, এমন ব্যাপারটা নয়। তাহলে আমরা কোনখানে ছিলাম? ফর পাবলিক পারপাস অ্যান্ড দেন এনফোর্সিবল বাই ল, অ্যান্ড দেন another important addition, and not for payment of services rendered, and not for payment of services rendered. That means মানে আমরা
এই ট্যাক্সটা কোনো সার্ভিস পেয়েছি তার জন্য পরিবর্তে আমরা পে করছি এমনটা নয়। কিন্তু এইখানেই এই ট্যাক্সের সঙ্গে ফিজ বা সেসের তফাৎ হয়ে যায়। এটা বুঝে ওঠা খুব জরুরি যে নট ফর পেমেন্ট অফ সার্ভিসেস রেন্ডার্ড। আমরা এডুকেশন সেস দিই, আমরা মার্কেট ফিজ দিই, এই যে এগুলো দিচ্ছি, এখানে কিন্তু একটা পেমেন্ট অফ সার্ভিসের সঙ্গে মানে আমাদের সার্ভিসের সঙ্গে একটা ডাইরেক্ট রিলেশন আছে। এই সার্ভিসটা আমরা পাচ্ছি, তার বদলে এটা দিচ্ছি। তার মানে এটা তাদের মধ্যে একটা কুইড প্রো কুও রিলেশন আছে, কুইড প্রো কুও রিলেশন, একটা ডাইরেক্ট রিলেশন রয়েছে সার্ভিসের সঙ্গে আমার ফিজের। কিন্তু এইখানে ট্যাক্সের ক্ষেত্রে কোনো এরকম কুইড প্রো কুও রিলেশন থাকে না। এটা বুঝে নেওয়া দরকার ট্যাক্স এবং ফিজের মধ্যে তফাৎ। এই যে ডেফিনিশনটা এতক্ষণ আমি বললাম, সেটা কিন্তু আমার দেওয়া ডেফিনিশন না। এইটা অনারেবল সুপ্রিম কোর্ট হর্ষঙ্কর এন্ড আদার্স ভার্সেস ডেপুটি এক্সাইজ কমিশনার কেসে এইভাবে ডিফাইন করেছিলেন, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম ট্যাক্স কি এবং ট্যাক্সের সঙ্গে ফিজের তফাৎ কি। ট্যাক্সের যে এটা মানে লিগ্যাল ক্লেমটা, সেটা কিভাবে আসে আর্টিকেল 265 থেকে। এবার আর্টিকেল 265 এ বললো যে লিগালি এনফোর্সেবল। এইবার আর্টিকেল 246, সরি আমি বলতে চাইছি 246 আর্টিকেল 246, সেখানে কি আছে? সেখানে সেখানে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার আছে। ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার কিসের ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার? ফর লেজিসলেটিং রুলস। এই রুলস গুলো কে তৈরি করবে, কোন রুল কে তৈরি করবে, সেন্টার অর স্টেট, এই ব্যাপারটা সেখানে বলা আছে। সেখানে 7th শিডিউলে 3টে লিস্ট আছে। 7th শিডিউলে 3টে লিস্ট আছে, লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3। লিস্ট 1 ইউনিয়ন লিস্ট, দ্যাট ইজ সেখানে যে সমস্ত বিষয় অন্তর্ভুক্ত আছে সেগুলির বিষয়ে আইন তৈরি করবার ক্ষমতা আছে কেন্দ্রীয় সরকারের। লিস্ট 2 রাজ্য সরকারের, এবং লিস্ট 3 কনকারেন্ট লিস্ট, বোথ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার ওখানে পারে। সেখানে আবার কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের যে ব্যাপারটা, সেখানে আর্টিকেল 254 254 সেখানে বলে দেওয়া আছে যে যখন এরকম কোনো বিরোধ বাঁধবে আর আমাদের কেন্দ্রীয় আইন এবং রাজ্যের আইনের মধ্যে, তখন প্রিভেল করবে কেন্দ্রীয় আইন। তো এবার এগুলো জেনে রাখা পরেও আমাদের দরকার লাগবে, সেই জন্য এগুলো বলে রাখলাম যে পরে যখন আমরা দেখবো এই 264 সরি যে দেখবো যে 265 এ 246 এ যখন আমরা দেখবো 101তম সংবিধান সংশোধনের পর 246 এ আসছে, যে 246 এ যখন দেখবো তখন এগুলো আরেকবার ঝালিয়ে নিতে হবে। তো এবার আমরা আসছি টাইপ অফ ট্যাক্সেস। দু রকম আমরা জানি, প্রধানত দু রকম ট্যাক্স রয়েছে। একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, একটা ইনডিরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স সেটা কি জিনিস? ডাইরেক্ট ট্যাক্সটা হলো ইন্ডিভিজুয়াল সরাসরি দেয় ট্রেজারি, ডাইরেক্ট ট্যাক্স। আর ইনডিরেক্ট ট্যাক্স একটা মাঝে ইন্টারমিডিয়ারি থাকে, ইন্টারমিডিয়ারি দেয় জমা, যে মানে যিনি শেষ কনজিউমার তিনি কিন্তু এটা দেন না, তার হয়ে একজন ইন্টারমিডিয়ারি এই ট্যাক্সে পে করেন, সেই জন্য এটাকে বলা হয় ইনডিরেক্ট ট্যাক্স। এবার ডাইরেক্ট ট্যাক্স কি কি আছে একটু দেখে নিই। ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে আছে ইনকাম ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে আছে ক্যাপিটাল গেইনস ট্যাক্স, সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স যেটা এসটিটি বলে, কর্পোরেট ট্যাক্স, এই সবগুলো আছে। আর ইনডিরেক্ট ট্যাক্সের মধ্যে আছে সেলস ট্যাক্স বা ভ্যাট বা এখন জিএসটি, সার্ভিস ট্যাক্স, কাস্টমস ডিউটি এন্ড অক্ট্রয় ট্যাক্স, এক্সাইজ ডিউটি, এগুলো। তো আমাদের আলোচনার বিষয় কিন্তু ডাইরেক্ট ট্যাক্স নয়, আমাদের আলোচনার বিষয় ইনডিরেক্ট ট্যাক্স, সেজন্য আমরা ইনডিরেক্ট ট্যাক্সেই কনসেন্ট্রেট করব। ইনডিরেক্ট ট্যাক্সে কনসেন্ট্রেট করব, আমরা ধরে নিতে একটা রূপরেখা পেতে চাইবো কিভাবে এই ইনডিরেক্ট ট্যাক্সটা বিবর্তনের পর্যায় বেয়ে সরণি বেয়ে এইখানে এসে পৌঁছেছে। এই আমরা জানি যে প্রথমের দিকে যখন এই ইনডিরেক্ট ট্যাক্স গুলো লেভি হতো, আপনারা যদি খেয়াল করে দেখুন সেলস ট্যাক্সের জমানায়, তখন কিন্তু যে ট্যাক্স হতো ইম্পোজ করা হতো সেটা অ্যাড ভ্যালোরেম বেসিস। অ্যাড ভ্যালোরেম মানে হলো অন দ্য বেসিস অফ ভ্যালু, যা ভ্যালু হবে তার উপর ট্যাক্স হবে। দেখুন এখানে লিখেছে, তাই সেলস ট্যাক্স ওয়াজ লেভিড অন টোটাল সেল প্রাইস এট এভরি স্টেজ। এই এভরি স্টেজ ইম্পর্টেন্ট, এই এভরি স্টেজ শব্দবন্ধটা ইম্পর্টেন্ট কেন না, এর ফলেই ওই ব্যাপারটা ক্যাসকেডিং এফেক্টটা তৈরি হয়। ক্যাসকেডিং এফেক্ট কি সেটা একটু ব্যাখ্যা করবো। আর পরের পয়েন্ট কি আছে, এক্সাইজ ডিউটি ওয়াজ লেভিড অন টোটাল প্রাইস এট ম্যানুফ্যাকচার লেভেল। এই এক্সাইজ ডিউটিটা আবার ম্যানুফ্যাকচার লেভেলে প্রয়োগ করা হয় বা আদায় করা হয়, ম্যানুফ্যাকচার লেভেলে যে প্রাইস সেটা। কিন্তু ব্যাপারটা সেই অ্যাড ভ্যালোরেম, এই জন্যই কিন্তু ক্যাসকেডিং এফেক্ট তৈরি হয়। আপনাদের কি কারো এই ক্যাসকেডিং এফেক্ট বিষয়টা সম্পর্কে ধারণা আছে? ক্যাসকেডিং এফেক্ট কি আমাকে কি বলবো, নাকি আপনারা জানেন ক্যাসকেডিং এফেক্ট কি? আচ্ছা বলুন অল্প করে একটু। হ্যাঁ আমি বলি, তাহলে ক্যাসকেডিং এফেক্ট ব্যাপারটা হলো এটা অনেকটা কম্পাউন্ডিং এর মতো ব্যাপার। ক্যাসকেডিং এফেক্ট মানে ট্যাক্স অন ট্যাক্স হয়ে যায়, সেই জন্য ক্যাসকেডিং হয়। মানে আলটিমেটলি ভ্যালুটা অনেক বেড়ে যায়, অকারণ বেড়ে যায়, বারবার একই জিনিসের ট্যাক্সের উপর ট্যাক্স দিতে থাকতে হয়। যত ওই যে অ্যাট এভরি স্টেজ শব্দবন্ধটা আছে, ওই প্রত্যেক স্টেজে ট্যাক্সের উপর ট্যাক্স দিতে আলটিমেট যে কনজিউমারের কাছে পৌঁছায় তখন ভ্যালুটা অনেক গুণে বর্ধিত হয়ে যায়। তার ফলে একদিক থেকে কনজিউমার যেমন তার একটা অর্থনৈতিক চাপের মধ্যে পড়েন,
অন্যদিকে আমাদের মার্কেটে কম্পিটিটিভ প্রাইসিং ব্যাপারটা থাকে না, আমরা কম্পিটিটিভ প্রাইসিং এর জায়গাতে পিছিয়ে পড়ি, আমাদের উদ্যোগপতিরা পিছিয়ে পড়েন। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেক কমোডিটির ক্ষেত্রে বিদেশ থেকে আমদানি করা দ্রব্য সেটা সস্তা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের কম্পিটিশনে পিছিয়ে যাচ্ছে। তাহলে এই ট্যাক্স অন ট্যাক্স ব্যাপারটা কিন্তু খুব কুফলদায়ী ছিল। ট্যাক্স অন ট্যাক্স কিভাবে হচ্ছে সেটা কি বলি। হ্যাঁ, ট্যাক্স অন ট্যাক্স কিভাবে হচ্ছে দেখুন, আপনাদের সামনে যে এটা স্লাইডটা রয়েছে, ক্যাসকেডিং এফেক্ট অফ ট্যাক্স বিফোর ভ্যাট। ভ্যাটের আগে এই ক্যাসকেডিং ব্যাপারটা হতো। তো আপনারা একটু দেখুন ক্যাসকেডিং কিভাবে হতো। দেখুন এখানে আমি একটু বুঝিয়ে বলি, আপনারা নিশ্চয়ই এটা দেখেও বুঝতে পারবেন। দেখুন ইনপুট লেভেলে একটা জিনিসের কস্ট ধরে নেওয়া গেল 10,000 টাকা, তার উপর যদি 10% করে ট্যাক্স ধরে নেওয়া হয় তাহলে ট্যাক্স হলো 1,000 টাকা। টোটাল কি দাঁড়ালো? টোটাল দাঁড়ালো 11,000 টাকা। 11,000 টাকা তার টোটাল ভ্যালু দাঁড়ালো ইনপুট ফেজে। পরে চলে আসছে আউটপুট ফেজে, ধরে নিলাম এটা এই দুটো পর্যায়ে। তো এরপরে সেই আউটপুট ফেজে গিয়ে কি হলো, সেখানে দেখছি কস্ট অফ ইনপুট দাঁড়িয়ে গেছে 11,000 টাকা। এর সঙ্গে সেই পর্যায়ে যিনি বিক্রেতা তিনি তো তার একটা প্রফিট যোগ করবেন, গ্রস প্রফিট যদি 10% ধরে নেওয়া হয়, 10% ধরে নেওয়া হলে 1,100 টাকা তার গ্রস প্রফিট হলো। তাহলে এই 11,000 প্লাস 1,100 মিলে গিয়ে তার সেল ভ্যালু দাঁড়িয়ে গেল 12,100 টাকা। এবার সেই পর্যায়ে তো ট্যাক্স দিতে হবে, সেই ট্যাক্সটা কি হবে? 10% অন টোটাল প্রাইস। তো এই 12,100 উপর 10% মানে 1,210 টাকা। তাহলে টোটাল সেল প্রাইস দাঁড়িয়ে গেল 12,100 প্লাস 1,210, 13,310। তাহলে আপনি বুঝে দেখুন 10,000 টাকার একটা জিনিস যখন মাত্র দুটো পর্যায় পার হয়ে গেল তখন তার দাম বেড়ে গেল 3,310 টাকা। এইভাবে কতগুলো পর্যায়ে পার হতে হয় ততবার এই দামটা বাড়তে থাকে। এখানে দেখুন আপনারা খেয়াল করে যে এখানে যে এই ইনপুট ট্যাক্সটা ছিল 1,000 টাকা, এটা কিন্তু এখানে আবার থেকে গেছে, মানে এই যে 11,000 টাকা মূল্য তার মধ্যে তো ইনপুট ট্যাক্সটা থেকে গেছে। তাহলে এই যে ট্যাক্সটা হলো, সরি এটা প্রফিট, এইখানে যে ট্যাক্সটা হলো সেটা তো এই আগের ট্যাক্সটাও ধরে, মানে এই ভ্যালুর উপর ট্যাক্স করা হলো। তাহলে এই আগের ট্যাক্সটা ধরে নেওয়া হয়েছে, তাহলে আগের ট্যাক্স প্লাস এখনকার ট্যাক্স মিলে যে ভ্যালু দাঁড়ালো তার উপর এটা হলো, তাহলে ট্যাক্স অন ট্যাক্স হয়ে গেল। এই হচ্ছে ক্যাসকেডিং এফেক্ট। তার মানে স্যার সাধারণ মানুষ কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতো, তাদের কাছে সবচেয়ে বেশি একদম টাকা করতে হতো। ঠিক, যে এন্ড কনজিউমার তাকে খুব চাপের মধ্যে পড়তে হচ্ছে এই ব্যবস্থা থাকে। এবার কি হলো, 2005 সাল থেকে আমরা ভাবতে শুরু করলাম যে এইটার থেকে মুক্তি পেতে হবে। তো সেই জন্য আমরা আমাদের অর্থনীতিবিদরা বা তখন রাজ্যের হাতেই তখনও ক্ষমতা, এই ব্যাপারটা 7 শিডিউলে তো রাজ্যের লিস্টে আছে। হ্যাঁ, তো রাজ্য তখন ভ্যাট চালু করলো। ভ্যাটে কি হলো, এটা ভ্যাটে কি অবস্থাটা দাঁড়ালো, ভ্যাটে কিন্তু এই ক্যাসকেডিং এফেক্টটাকে অনেকখানি কমিয়ে দেওয়া গেল। একেবারে সম্পূর্ণভাবে রুল আউট করা গেল না, কিন্তু প্রায় রুল আউট করে দেওয়া গেল, এরকম একটা অবস্থা পৌঁছাচ্ছে। দেখুন আপনার ভ্যাটের কিরকম। এই স্লাইডটা দেখুন, হ্যাঁ এই স্লাইডটা দেখুন। এখানে আমি দেখাতে চেষ্টা করেছি যে ভ্যাটের পর এই ট্যাক্স অন ট্যাক্স বা এই ক্যাসকেডিং এফেক্ট অফ ট্যাক্সটা কিভাবে আমরা রুল আউট করতে পারলাম। এখানে দেখুন ইনপুট ফেজে কস্ট ওই একই ধরে নিয়েছি 10,000 টাকা, তার উপর ট্যাক্স রেট অফ 10% 1,000 টাকা, টোটাল দাঁড়ালো 11,000 টাকা। সেকেন্ড ফেজে আউটপুট ফেজে ভ্যাটে কিন্তু ট্যাক্স সবসময় আলাদা করে রাখা হয়। সেকেন্ড ফেজে গিয়ে কিন্তু কস্ট অফ ইনপুট সেই একই রইল 10,000 টাকা, কেননা আমার তো ট্যাক্স কম্পোনেন্ট আলাদা থাকবে। তাহলে কস্ট অফ ইনপুট রইল 10,000 টাকা, এর সঙ্গে সেকেন্ড ফেজে যিনি বিক্রি করবেন তার একটা প্রফিট যোগ হবে 10%, আগের মতোই ধরে নিলাম, তাহলে সেটা হলো 1,000 টাকা। দাঁড়িয়ে গেল সেল ভ্যালু অফ গুডস কত? 11,000 টাকা। এবারে সেই পর্যায়ে মানে দ্বিতীয় পর্যায়ে ট্যাক্স পেয়েবলের হিসাব করবো। সেখানে ট্যাক্স পেয়েবলের হিসাব করতে গিয়ে দেখছি অ্যাট দ্য রেট অফ 10% অন টোটাল প্রাইস আমার ট্যাক্স দাঁড়িয়ে যাচ্ছে 1,100 টাকা। আগে আমি ট্যাক্স দিয়েছিলাম কত? 1,000 টাকা, যেটা আমার আইটিসি হিসেবে সঞ্চিত। আইটিসি কনসেপ্টটা কি পরিষ্কার আছে? আইটিসি অর্থ হলো পুরো কথাটা ইনপুট ট্যাক্স ক্রেডিট, অর্থাৎ আমি পারচেজ করার সময় যে ট্যাক্সটা দিয়েছিলাম সেই ট্যাক্সটা আমার জমা থাকবে ক্রেডিট হিসেবে। আমি যখন পরবর্তীকালে ট্যাক্স দিতে যাব তখন আমার মোট যে ট্যাক্স দেওয়া হবে তার থেকে ওই অংশটা বাদ দিয়ে যতটুকু পড়ে থাকবে সেইটুকু ট্যাক্স আমার দেবার হবে, প্রদেয় হবে। এই অঙ্কটাই হচ্ছে মুদ্রা বিষয় আইটিসি। তো তাহলে আমরা এখানে দেখছি যে 10% টোটাল প্রাইস করে 1,100 টাকা ট্যাক্স পেয়েবল দাঁড়াচ্ছে, কিন্তু আমার আইটিসি আগে আছে 1,000 টাকা। সেই 1,000 টাকাটা লেস করলে আমার ট্যাক্স পে টু গভর্নমেন্ট দাঁড়িয়ে গেল 100 টাকা। তাহলে এই পর্যায়ে আমি ট্যাক্স দেবো গভর্নমেন্টকে 100 টাকা, কিন্তু আগে তো আমি 1,000 টাকা দিয়ে রেখেছি, যেটা আমার আইটিসি হিসেবে এখন কাজে লাগলো। তাহলে মোট কত আমি ট্যাক্স দিলাম? 1,000 টাকা ওখানে, এখানে 100 টাকা, 1,100 টাকা। তাহলে আমার টোটাল সেল প্রাইস দাঁড়িয়ে গেল কত? 11,000 প্লাস 1,100, তাহলে 12,100 টাকা। এবার একটু কম্পেয়ার করে দেখুন, এখানে 12,100 দাম দাঁড়ালো, আর এখানে একই দামের জিনিস নিয়ে শেষ পর্যায়ে বা সেকেন্ড ফেজের শেষে দাম দাঁড়িয়েছিল 13,310 টাকা। তাহলে 1,210 টাকা বেশি আমাদের খরচা করতে হচ্ছিল ওই ব্যবস্থায়। ভ্যাট এসে সেটা দূর হলো, কিন্তু এখানেই সমস্যাটা শেষ হলো না। ভ্যাটে আমরা ক্যাসকেডিং অফ ট্যাক্সকে অনেকটা রোধ করতে পারলাম, কিন্তু সবটুকু পারলাম না। কেন পারলাম না সেটা বোঝানোর দরকার। সেটা বুঝতে গেলে আমাদের দেখতে হবে যে তখন কিন্তু গোটা দেশ জুড়ে একটা ইউনিফাইড মার্কেট নয়, এক একটা স্টেট এক একটা আলাদা আলাদা মার্কেট। তাহলে যখন ইউনিফাইড মার্কেট নয় তখন কি হচ্ছে, যে যখন আমার স্টেট
যে কনজিউমিং স্টেট, সে যখন একটা ম্যানুফ্যাকচারিং স্টেট থেকে কিছু জিনিস কমোডিটি নিয়ে আসছে ব্যবসার জন্য, তখন যেই নাকি আমার স্টেটে ঢুকলো, আগে কি ট্যাক্স সে দিয়েছে, অর্থাৎ ম্যানুফ্যাকচারিং স্টেট কি ট্যাক্স নিয়েছে, সেই ট্যাক্সটা কোনোভাবেই কাউন্টের মধ্যে আসতো না। আমার স্টেটে এসে যেই পড়লো, সেই সময় থেকে তার কাউন্ট শুরু হলো। তার মানে আগে তার কোনো আইটিসি নেই ধরে নেওয়া হলো। তাহলে এবার সে তো ট্যাক্স দিয়ে এসেছে, সে আমার স্টেটেই দিক, অন্য স্টেটেই দিক, ম্যানুফ্যাকচারিং স্টেট যে কোনো স্টেট হোক, সে স্টেটে দিয়ে এসেছে, তাহলে তার পক্ষে সেটা তো একটা প্রাইস অ্যাড করেইছে, আর সেই অ্যাডিশনটা এন্ড কনজিউমারকেও সাফার করতে হবে, এ নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু তখন ভ্যাটে ওইটার আইটিসি যেহেতু পাচ্ছে না, তাহলে ক্যাসকেডিং তো হলো, ও কেননা ওখানে যে ট্যাক্স দিয়েছে তার উপর তো ট্যাক্স হলো, তাহলে এখানে কিন্তু ক্যাসকেডিং অফ ট্যাক্সটাকে পুরোপুরি রোধ করা যাচ্ছে না। আরো কি হচ্ছিল, আরো যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে অনেকগুলো ট্যাক্স, ধরুন আমাদের সে ভ্যাট দিচ্ছে, তার সঙ্গে তাকে সার্ভিস ট্যাক্স দিতে হচ্ছে, তার সঙ্গে তাকে ম্যানুফ্যাকচারিং পয়েন্টে এক্সাইজ ডিউটি দিতে হচ্ছে, তার সঙ্গে তাকে কাস্টমস ডিউটি দিতে হচ্ছে। এত সব ট্যাক্সগুলো একই সঙ্গে জমা, একটার পর একটা জমা হতে হতে তো ট্যাক্স অন ট্যাক্স হচ্ছে, হোয়াট এভার নেম ইট মেবি, কিন্তু ট্যাক্স অন ট্যাক্স। তাহলে দুরকম ভাবে ট্যাক্স অন ট্যাক্স হয়ে যাচ্ছিল, ক্যাসকেডিং অফ ট্যাক্স হচ্ছিল, প্রাইসটা ভ্যালুটা আলটিমেট কনজিউমারের কাছে যখন পৌঁছেছিল, তখন সেই ভ্যালুটা একটা বড় জায়গায় পৌঁছে যাচ্ছিল, বড় অঙ্কে পৌঁছে যাচ্ছিল, এটা রোধ করা যাচ্ছিল না। সেই জন্য 2006 সাল থেকেই কিন্তু এই জিএসটির ভাবনাটা উত্থাপন করা হলো। তারপর নানা আলোচনা, নানা তর্ক বিতর্ক, ইম্পোর্ট কমিটি অফ ফাইন্যান্স মিনিস্টার অফ স্টেটস, তারা নানা আলোচনা, নানা সভা টভা করছিলেন, কনসেনসাস বিল্ডিং এর চেষ্টা করছিলেন, করতে 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 2016 সালে এসে একটা একটা ডেফিনিটিভ জায়গায় পৌঁছানো গেল। 2016 সালে এসে তখন এই আমাদের যে বলছিলাম আগে, আমাদের যে সংবিধানের যে ধারা, যেখানে এটাকে স্টেট সাবজেক্ট করা ছিল, হ্যাঁ, এটা ছিল 246, আর্টিকেল 246 এর, তাহলে সংশোধন করতে হবে, কেন এটা তো স্টেট সাবজেক্ট রাখলে চলবে না, নেশন ওয়াইড একটাই মার্কেট করতে হবে, কেন সেই জন্য এটাকে স্টেট সাবজেক্ট রাখলে চলবে না। তখন 246A এই সেকশনের এই আর্টিকেলের অবতারণা করা হলো। সেখানে শুরুতেই বলে দেওয়া হলো, নটউইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট ইন আর্টিকেল 246A, সরি, কন্টেন্ট এনিথিং, নটউইথস্ট্যান্ডিং এনিথিং কন্টেন্ট ইন আর্টিকেল 246 অর 254 কেও যোগ করা হলো, যেহেতু ওখানে ওই কেন্দ্র রাজ্যের ক্ষমতার বিরোধের জায়গাটা তোলা হয়েছিল। 246 and 254 কে সুপারসিড করে এই 246A করা হলো। এখানে করা হলো যা ব্যবস্থা, তাতে করে এই আইন প্রণয়নের ক্ষমতা স্টেট গভর্নমেন্টেরও থাকলো, সেন্ট্রাল গভর্নমেন্টেরও থাকলো, কনকারেন্ট লিস্টে চলে এলো, লিস্ট 3 তে। আর কি হলো, সবার উপরে রইলো জিএসটি কাউন্সিল। এই যে আগে যেটা ছিল 246 এ, যে সরি 254 এ, যে যদি কোনো ডিসপিউট হয় অ্যারেঞ্জ করে, তখন সেন্ট্রাল এটা প্রিভেল করবে, কিন্তু এখানে জিএসটি কাউন্সিল ডিটারমিন করবে যে কি হবে, কোনটা প্রিভেল করবে, আইন রচনার ক্ষমতা উভয় থাকবে। এই চেঞ্জেসগুলো এলো 246 এতে। 246 এতে আরো কি বলা হলো, যে জিএসটিতে কিন্তু ওই ওই হিউম্যান কনজাম্পশনের জন্য যে লিকার আর পেট্রোল, সেগুলোকে জিএসটির আওতার বাইরে রাখা হয়েছে, সেগুলোকে ব্যাপারে রাজ্যের, সেগুলো কিন্তু স্টেট লিস্টে রাখা হলো, সেগুলো ব্যাপারে আইন প্রণয়নের ক্ষমতা রাজ্যের হাতেই রেখে দেওয়া হলো। এই চেঞ্জেসগুলো এলো 246A তে। তা এইসব করে টোরে জিএসটি কাউন্সিল ফ্রেম হওয়ার পর একটা পরিষ্কার জায়গা তৈরি হলো, যখন জিএসটিকে এবার ইন্ট্রোডিউস করা যায়। 2017 সালের জুলাইতে জিএসটি ইন্ট্রোডিউস করা সম্ভব হলো। জিএসটি ইন্ট্রোডিউস করার পর কেটে গেছে 8টা বছর, তবু আমরা জিএসটি ইন্ট্রোডিউস করার কি সুফল পেয়েছি আমরা একটু দেখতে চাই। স্যার, জিএসটি কাউন্সিলের মেম্বার কারা হতে পারে, বা কোনো রকম যদি একটুখানি হ্যাঁ এক্সক্লুসিভ হ্যাঁ, জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান থাকবেন ফিনান্স মিনিস্টার, ইউনিয়ন ফিনান্স মিনিস্টার, আর এই মেম্বারসদের মধ্যে ফিনান্স সেক্রেটারি থাকবেন, সব স্টেটের ফিনান্স মিনিস্টাররা থাকবেন, এইভাবে একটা কমিটি তৈরি হয়। আচ্ছা, এবার আমি আসছি জিএসটিতে। জিএসটিতে এসে দেখা গেল কি সুবিধা, মানে অনেকগুলো 17টা নানা ধরনের কর, নানা ধরনের ট্যাক্স, 17টা 17 নাম্বারস অফ ট্যাক্স সিস্টেম যেগুলো চলছিল, এবং 13টা ডিফারেন্ট কাইন্ডস অফ সেস যেগুলো সে সময় চালু ছিল, সেগুলোকে সব সাবজিউম করে নিল জিএসটি। সব সাবজিউম করে নিয়ে জিএসটি একটা আমব্রেলা মতো তৈরি হলো, যে একবারই তুমি ট্যাক্স দাও, জিএসটি দাও, সব তার মধ্যে এসে যাবে, আর আলাদা করে ট্যাক্স দিতে হবে না। তাতে যেমন ট্যাক্স অন ট্যাক্সেস হওয়ার ব্যাপারটা বন্ধ করে দেওয়া গেল। আরো কি হলো, বিভিন্ন রকম ট্যাক্স দেওয়ার ঝামেলা থেকে মুক্তি দেওয়া গেল, তাহলে কমপ্লায়েন্সটা বাড়ানো গেল, ট্যাক্স কমপ্লায়েন্স বাড়বে, সিম্পলিসিটি বাড়বে ট্যাক্স সিস্টেমের, ট্রান্সপারেন্সি বাড়বে ট্যাক্স সিস্টেমের, ইত্যাদি ইত্যাদি সুবিধাগুলো হবে। তো সেইটা করা সম্ভব হলো। 17টা বিভিন্ন ধরনের ট্যাক্স আর 13টা সেসকে সাবজিউম করে নেওয়া গেল। এই হলো জিএসটির। আচ্ছা, আরো একটা সুবিধা হলো, এই আলাদা আলাদা রিটার্ন দিতে হতো, সেই আলাদা আলাদা রিটার্ন দিতে হলো না, জিএসটি একটাই রিটার্ন দেবে। এইটাও একটা বিজনেস ফ্রেন্ডলি, ইজ অফ ডুইং বিজনেসের ক্ষেত্রে এটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো। এবার এবার এত কথা তো বললাম জিএসটি সম্পর্কে, আগের ব্যবস্থাগুলো সম্পর্কে, তাহলে এইগুলোর পর আমাদের একটু ফিরে দেখা, একটু আলোচনা করা দরকার যে
জিএসটি কে কেন আমি একটা মাইলস্টোন সিস্টেম বলবো? মাইলস্টোন কেন? আমি আগে বলছিলাম যে 17টা ডিফারেন্ট ট্যাক্স, 13টা সেস, সবগুলোকে মিলিয়ে একটা ইউনিফাইড ট্যাক্স তৈরি করা গেল। এলিমিনেটেড ক্যাসকেডিং অফ ট্যাক্সেস, অলরেডি এক্সপ্লেইন। ট্যাক্স অন ট্যাক্স আর হচ্ছে না। ক্রিয়েটেড এ সিঙ্গেল ন্যাশনাল মার্কেট উইথ কমন রেটস এন্ড প্রসিজার্স। আগে কি হতো? আগে ডিফারেন্ট স্টেট তারা নিজের মতন করে ট্যাক্স রেট করবার স্বাধীনতা বা অধিকার ছিল সংবিধান সম্মত। তারা নিজের মতন করে ট্যাক্স তৈরি করতো, ট্যাক্স রেট তৈরি করতো, ট্যাক্স সিস্টেম তৈরি করতো, ট্যাক্স আইন তৈরি করতো। ফলে একটা ক্যাকোফনি মতো ছিল, মানে এক এক জায়গায় গেলে এক এক রকম আইন কানুনের মধ্যে পড়তে হতো বিজনেসম্যানদের। সেটা থেকে মুক্তি পাওয়া গেল। জিএসটি কি করলো? ক্রিয়েটেড এ সিঙ্গেল ন্যাশনাল মার্কেট উইথ কমন রেটস এন্ড প্রসিজার্স। আরেকটা কি করলো? সিম্বলাইজ ইকোনমিক ইন্টিগ্রেশন অফ দ্য কান্ট্রি। গোটা কান্ট্রিটা যে ইকোনমিক্যালি একটা ইন্টিগ্রেটেড হোল, সেটা প্রথম দেখা গেল বা বোঝা গেল এই জিএসটি ইন্ট্রোডাকশন হওয়ার পরে। এইগুলো কারণে জিএসটিকে আমরা মাইলস্টোন একটা পদক্ষেপ বলে ভাবতে পারি এই করের সংস্কারের জগৎ। আর কর সংস্কার যে গুরুত্বপূর্ণ সেটা তো যে কোনো মানুষ বোধহয় অবহিত আছেন যে কর ব্যবস্থা, কর কাঠামো, কর সংস্কার এ কতখানি গুরুত্বপূর্ণ। দেশের অর্থনৈতিক বিকাশ বলুন, দেশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, তাদের সাধারণ জীবনের মান উন্নয়ন, ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিযোগিতাতে আমাদের আগিয়ে থাকা বা পিছিয়ে থাকা সবই নির্ভর করে কর ব্যবস্থাটা কিরকম তার উপর। কাজে কর ব্যবস্থার একটা সংশোধন, পরিবর্তন, পরিমার্জন বা বিজ্ঞানসম্মত করার যে প্রতিনিয়ত প্রচেষ্টা, সেটা সবসময় ওয়েলকাম চেঞ্জ বলেই মেনে নেওয়া হয় অর্থনীতি মহল বা সব দেশের সব মানুষ তাই মনে করেন। এবারে আমরা একটু দেখে নেব, এই যে জিএসটি তো এত বছর চলছিল, 8 বছর ধরে জিএসটি চললো। জিএসটি 8 বছর চলার পর জিএসটি একটু সমস্যা হলো। হ্যাঁ, জিএসটি 8 বছর চলার পর আমরা এখন একটা বেশ শক্তপোক্ত জায়গায় অনেকটা এসে পৌঁছেছি। এখন এই রিফর্মগুলো আমরা করতে পারছি। আমরা আমাদের জিএসটি কাউন্সিল অনেক ভাবনা চিন্তা করে নানা সমস্যা যেগুলো এখনো আছে, থেকে গেছে, সেগুলো থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজছিলেন। তো তারা এই 56 যে জিএসটি কাউন্সিলের মিটিং, 56তম জিএসটি কাউন্সিলের মিটিং, যেটা 3 সেপ্টেম্বর আমাদের 3 সেপ্টেম্বর 2025-এ হয়েছিল, এই 56 জিএসটি কাউন্সিলের মিটিংয়ে তারা কিছু সিদ্ধান্ত নিলেন, বৈপ্লবিক সিদ্ধান্ত। এ পর্যন্ত এতাবৎকালে জিএসটি প্রচলিত হওয়ার পর থেকে এতাবৎকালে সর্ববৃহৎ সবচেয়ে বেশি বৈপ্লবিক সংস্কার সাধন এই এবার 56তম জিএসটি কাউন্সিল জিএসটি 2.0 বলে যে সংস্কার সাধন করেছে তার মধ্যে দিয়ে তারা এগুলো গ্রহণ করেছে। এটার একটা মস্ত দীর্ঘ লিস্ট আছে, তালিকা আছে, সেটা প্রেস স্টেটমেন্টেও আপনারা পাবেন। 113 পাতার একটা মস্ত লিস্ট। প্রত্যেকটি কমোডিটির কোনটার কি কর হ্রাস হয়েছে, কোন কি ছিল আগে, কি হলো পরে, ইত্যাদি বলে ডিটেইল লিস্ট। আমাদের এখানে ওই অতখানি ব্যাপ্ত পরিসরে বা বিরক্তিকরও হবে ব্যাপারটা বলার দরকার নেই। আমরা একটা ওভারভিউ নেওয়ার চেষ্টা করি। আমরা দেখছি এই স্লাইডটাতে দেখা যাচ্ছে যে এখানে জিএসটি রিফর্মসে আমরা কি টেক অ্যাওয়েজগুলো কি। আমাদের দেখুন, আপনাদের মনে থাকবে যে আমাদের 4 স্ল্যাব একটা স্ট্রাকচার ছিল। 4 স্ল্যাব স্ট্রাকচার, মূলত 4 স্ল্যাব স্ট্রাকচার কি ছিল সেখানে? একটা 5% রেটেড ট্যাক্স শিডিউল, একটা 12% রেটেড ট্যাক্স শিডিউল, একটা 18% রেটেড ট্যাক্স শিডিউল, একটা 28% রেটেড ট্যাক্স শিডিউল। 4 স্ল্যাব ট্যাক্স স্ট্রাকচার। খুব কমপ্লেক্স হয়ে যাচ্ছিল ব্যাপারটা, খুব জটিল। ট্রান্সপারেন্সি কমে যাচ্ছে, তারপরে কমপ্লায়েন্স লেভেলটা কমে যাবে। যত জটিল হবে তত কমপ্লায়েন্স লেভেল কমে যাবে। মানুষের উপর অনর্থক বোঝা, মানে পেপার ওয়ার্ক, অ্যাকাউন্টস ওয়ার্ক সব বাড়বে। তো সেই 4টে স্ল্যাবকে কমিয়ে আনার ভাবনা থেকে জিএসটি কাউন্সিল কি করলেন? 2 স্ল্যাব স্ট্রাকচারে নিয়ে এলেন। 2 স্ল্যাব স্ট্রাকচার, 4 স্ল্যাব স্ট্রাকচার থেকে 2 স্ল্যাব স্ট্রাকচার। ওখানে যে 12% রেটের যে শিডিউল ছিল এবং 28% রেটের যে শিডিউল ছিল, সেই দুটোকে বর্জন করে দেওয়া ফর গুড। এখানে আমাদের তাহলে রয়ে গেল কি? 5% রেটের মেরিট কমোডিটিস স্ল্যাব বলা হচ্ছে, মেরিট কমোডিটিস। হ্যাঁ, আরেকটা হচ্ছে মেরিট স্ল্যাব, আরেকটা 18% স্ল্যাব রয়ে গেল, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজড স্ল্যাব। একটা মেরিট স্ল্যাব, একটা স্ট্যান্ডার্ডাইজড স্ল্যাব। এই যে ব্যবস্থাটা, এটা কিন্তু মানে আউট অফ নো হোয়ার কল্পনাটা জিএসটি কাউন্সিলের মাথায় আসেনি। এটার পিছনেও কিছু একটু ব্যাকগ্রাউন্ড আছে, সেটা একটু আমি বলার চেষ্টা করবো শ্রোতাদের কাছে। সেটা হচ্ছে যে যত উন্নত দেশগুলো তাদের কিন্তু এরকম এই 2 স্ল্যাব স্ট্রাকচার একটা জিএসটিতে তারা ফলো করেন, অনুসরণ করেন। সব উন্নত দেশগুলোর ক্ষেত্রে এটা দেখা যায়। কিছু ক্ষেত্রে সিঙ্গেল স্ট্রাকচারও আছে। তো সেখানেও এরকম একটা রিডিউস রেটেড স্ল্যাব থাকে, আরেকটা স্ট্যান্ডার্ড রেটেড স্ল্যাব থাকে। তো আমাদের এই যে স্ল্যাব স্ট্রাকচারের যে সিম্পলিফিকেশনটা, এটা কিন্তু আমাদের অনেকটা মানে ওইটার কাছাকাছি, মানে বিশ্ব বাজারের যে কর কাঠামো, তার কাছাকাছি, ইঞ্চিং ক্লোজার টু দ্যাট সিস্টেম। এইটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপারও আছে, আমি বলছি তার আগে আপনাদের একটা স্লাইড আমি দেখিয়ে নিতে চাইছি। একটু দেখুন আপনারা কাইন্ডলি, সরি। এখানে দেখুন ব্যাপারটা, দেখুন ডুয়াল রেট সিস্টেম রয়েছে ইউনাইটেড কিংডম, জাপান, জার্মানি, এইসব দেশগুলো, উন্নত দেশগুলো, এটা কয়েকটা উদাহরণ মাত্র। এইসব দেশগুলোতে এই 2 স্ল্যাব স্ট্রাকচারটা রয়েছে। আর সিঙ্গেল রেট সিস্টেম রয়েছে কয়েকটা উন্নত দেশে, সেটাও রয়েছে। আচ্ছা, এবার আরো যেটা বলা প্রয়োজন সেটা হচ্ছে যে কেন আমরা এই 5% আর 18%কে আমাদের জিএসটি কাউন্সিল বেছে নিল, সেটা কি এমনি?
তার পিছনে কোনো কারণ নেই? আছে, তার পিছনেও কারণ আছে। 5% আর 18%কে রেখে দেওয়া হলো, 12% আর 28%কে বাদ দিয়ে দেওয়া হলো। এর পিছনে কি কারণ থাকতে পারে? আমরা দেখবো, দেখুন আপনার এখানে একটা আছে, ডায়াগ্রাম দেওয়া আছে। এখানে দেখুন আপনার এই আমার ছিল 5% আর 18% এখন বর্তমানে আছে। তো 18% স্ল্যাবে দেখুন আমার যে মোট রেভিনিউ মাপ আপ তার 65% আসছিল 18% স্ল্যাব থেকে, ঠিক? 18% স্ল্যাব থেকে 65% আসছিল, আর এই 5% স্ল্যাব থেকে আসছিল 7%। তাহলে মোট হলো 65 আর 7 মিলে 72% মোট যা আমার জিএসটি মাপ আপ, তার 72% এসে যাচ্ছে এই দুটো স্ল্যাব থেকে। আচ্ছা, এবার আমরা একটু দেখি যে দুটো স্ল্যাবকে আমরা বর্জন করলাম সেই দুটো থেকে কত আসছিল। আমরা বর্জন করছি 28% স্ল্যাবকে, আমরা বর্জন করছি 12% স্ল্যাব। এখানে দেখুন 28% স্ল্যাবে কত আমাদের মোট রেভিনিউ মাপাপের 11% আসছিল, আর 12% স্ল্যাবে আসছিল 5%। তাহলে দুটো মিলে 16%। তাহলে আমরা যদি সরলীকরণের স্বার্থে সিস্টেমটাকে ট্রান্সপারেন্ট করার স্বার্থে টু স্ল্যাব স্ট্রাকচার আনতে চাই, তাহলে যে দুটো রাখলে বেশি রেভিনিউ মাপাপ সাহায্য হবে সেই দুটোই রাখবো খুব স্বাভাবিকভাবে। জিএসটি কাউন্সিল সেই দুটোই রাখবে। তাই এই 18% আর 5% স্ল্যাবটাকে রাখার পক্ষে যুক্তি রইল, আর এই দুটো স্ল্যাবকে বর্জন করা। আচ্ছা, এরপর এরপর এই যে আমি বলছি টু স্ল্যাব স্ট্রাকচার হলো, টু স্ল্যাব স্ট্রাকচারের সঙ্গে সঙ্গে আবার আমি ফিরে আসি আমার যেখানে ছিলাম। এই টু স্ল্যাব স্ট্রাকচারের সঙ্গে সঙ্গে আরো একটা স্ল্যাব কিন্তু রেখে দেওয়া হলো। এটা একটা বাড়তি স্ল্যাব। এটা সিন গুডস বা লাক্সারি গুডসের জন্য, সিন গুডস বা লাক্সারি গুডসের জন্য। সেগুলোর মধ্যে কি কি আছে? সেগুলোর মধ্যে পান মশলা, সেগুলোর মধ্যে চিউইং টোব্যাকো, আনপ্রসেসড টোব্যাকো, এয়ারেটেড ড্রিঙ্কস, তার মধ্যে এইসব রাখা হয়েছে। তার মধ্যে রাখা হয়েছে লাক্সারি কার্স, বিগ কার্স, তার মধ্যে রাখা হয়েছে ইয়টস, প্রাইভেট এয়ারক্রাফট ইত্যাদিতে। তো এগুলো রাখা হয়েছে 40% স্ল্যাবে। আচ্ছা, এই যে 40% স্ল্যাব সিন গুডস, এগুলো তাহলে রাখা হলো কেন? এর একটা যুক্তি খোঁজার চেষ্টা করা উচিত একজন সচেতন নাগরিক হিসেবে। এগুলো দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই ইনডিরেক্ট ট্যাক্সের একটা বদনাম তো আছেই, যে ইনডিরেক্ট ট্যাক্স আনফেয়ার কেন না? ধনী দরিদ্র নির্বিশেষে সবার কাছে একই রকম ট্যাক্স আদায় করে। সেটাকে খানিকটা ফেয়ার করার একটা চেষ্টা কিন্তু আইন প্রণেতাদের থাকে। সেটা যারা, যেমন এতে ইনকাম ট্যাক্স আপনারা জানেন, ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স আপনারা জানেন এটা প্রোগ্রেসিভ ট্যাক্স। যত হায়ার ইনকাম গ্রুপে যাবে তত তোমার পার্সেন্টেজ অফ ট্যাক্স বাড়বে, সেইভাবে একটা প্রোগ্রেসিভ ট্যাক্স। সেই রকম এইখানে আমরা দেখলাম যে জিএসটি কাউন্সিল এই 40% স্ল্যাবটাকে রাখলেন। এটা লাক্সারি গুডস যারা ব্যবহার করবার আছে, সক্ষমতা আছে, তারা একটু বেশি ট্যাক্স দেবে। তাতে আমাদের রেভিনিউ মপ আপটা ব্যালেন্স হবে। যে ঘাটতিটা ওখান থেকে ওই দুটো স্ল্যাব বর্জন করাতে তৈরি হয়েছিল, ট্যাক্স রেট কাট করে যেটা রেভিনিউ ঘাটতি তৈরি হয়েছিল, সেটাকে ব্যালেন্স করতেও যেমন সাহায্য করবে, তার সঙ্গে সঙ্গে একটা ফেয়ারনেস, অন্তত সেমব্লেন্স অফ ফেয়ারনেস তৈরি করার ক্ষেত্রে হেল্প করবে। এই যুক্তিতে 40% স্ল্যাবটা রাখা। এবার আমি আসছি এক এক করে। দেখুন এই 2 নম্বর পয়েন্টে জিএসটি রিফর্ম কি করলো? হাউসহোল্ড এসেন্সিয়ালস যেগুলো ছিল, হাউসহোল্ড এসেন্সিয়ালস আমার প্রত্যেক দিনের জীবনে, অতি সাধারণ একেবারে প্রান্তিক মানুষের জীবনে রোজকার দৈনন্দিন যে জিনিসপত্রগুলো খুবই প্রয়োজনীয়, যেমন ধরুন সোপ, যেমন টুথপেস্ট, যেমন ধরুন সমস্ত রকমের ইন্ডিয়ান ব্রেডস, সেগুলোকে রেট কাট করা হলো, সেগুলোকে 5% অথবা নীল। এখনই আপনারা কিন্তু কোনো এতে আসবেন না, কেন আমি পরে আবার ব্যাখ্যা করে বোঝাবো কোনটা নীল কোনটা 5%। এখন হবেন না, অধীর হয়ে যাবেন না। 5% নীল। তাতে করে কি হলো? এই সাধারণ প্রান্তিক মানুষগুলি তাদের একটু অ্যাফোর্ডেবিলিটি বাড়বে, তাদের হাতে খানিক উদ্বৃত্ত অর্থ আসবার সম্ভাবনা তৈরি হলো। তারা কেবলমাত্র বেয়ার নেসেসিটিস পূরণ করতেই সমস্ত অর্থ ব্যয় হয়ে যাবে এমন একটা অবস্থা কাটিয়ে ওঠার জায়গা সম্ভাবনা তৈরি হলো। তার ফলে এই যে ডিসপোজেবল সারপ্লাস অফ ইনকাম, সেটা কিন্তু আলটিমেটলি ইকোনমিকেই বুস্ট করবে, কেননা তারা স্পেন্ড করবে সে টাকা, আবার যে কমোডিটিস তৈরি হবে, ইন্ডাস্ট্রিগুলো তৈরি করবে, তাদের মার্কেট বৃদ্ধি পাবে। এইভাবেই ইকোনমির হুইলটা রান করে। তো সেটা হলো। এরপরে 3 নম্বরে দেখুন লাইফ সেভিং ড্রাগস, মেডিসিন, এগুলো যেগুলো আছে, সেগুলো যে ট্যাক্স রেট ছিল আগে 12%, সেটা থেকে কমিয়ে এনে 5% করে দেওয়া হলো, অথবা নীল করে দেওয়া হলো। 5% অথবা নীল করে দেওয়া হলো। তাহলে এইটা একটা জরুরি পদক্ষেপ। আমাদের সাধারণ মানুষরা যারা হেলথ কেয়ার সিস্টেমটা তাদের ধরাছোঁয়ার প্রায় বাইরে চলে যাচ্ছে বা যাচ্ছে বলে মনে করেন, সত্যি সত্যি তাই হয়ও, সেটাকে খানিকটা অ্যাফোর্ডেবল করার চেষ্টা একটা দেখা গেল। দেখুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে আলোড়ন ফেলেছে এই 22 সেপ্টেম্বর থেকে তো আমাদের জিএসটি 2.0 সমস্ত চালু হয়ে গেছে। সেটার পর আমরা যে সেক্টরে সবচেয়ে বেশি আলোড়ন দেখতে পাচ্ছি, সবচেয়ে বেশি প্রাইস কাটটা প্রভাব ফেলেছে দেখতে পাচ্ছি, বিক্রি সবচেয়ে বেশি বেড়েছে দেখতে পাচ্ছি, শোরুমগুলোর সামনে ভিড় উপচে পড়ছে দেখতে পাচ্ছি, বা খবরে টবরে দেখতে পাচ্ছি যে তাদের বিক্রির একটা সিগনিফিক্যান্ট জাম্প হয়েছে। সেইটা হচ্ছে টু হুইলার্স, স্মল কার্স, টু হুইলার্স যেগুলো 350 সিসির নিচে। এবং স্মল কার্সের ডেফিনিশনটা পরেও আবার আসবো। স্মল কার্সের ডেফিনিশন হচ্ছে যে পেট্রোল কার হলে 1200 সিসির আর ডিজেল কার হলে 1500 সিসির ইঞ্জিনের ক্ষমতা সম্পন্ন, আর সাব 4 মিটার কার, মানে 4 মিটারের নিচে তার দৈর্ঘ্য হতে হবে। এইগুলোকে স্মল কার বলছে জিএসটি ডেফিনিশন। এই তাহলে 350 সিসির নিচে যেগুলো টু হুইলার্স, আর ওই ডেফিনিশন মেনে যেগুলো স্মল কার,
টিভি টিভি আগে কি হতো 38 ইঞ্চির মধ্যে টিভি হলে তার রেট বেশি ছিল, সেগুলো সব এক জায়গায় নিয়ে আসা হলো। 38 ইঞ্চির উপরে টিভিও একই ভাবে 18% নিয়ে চলে আসা হলো, 28% নয়। এসি, সিমেন্ট, এগুলোকে সব 28% থেকে 18% রেট অফ ট্যাক্সে নিয়ে আসা হলো, যাতে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ তারা একটু স্বাচ্ছন্দ্য বোধ করে, তারাও একটু তাদের শখ, তাদের অনেক দিনের শখ একটা গাড়ি চড়বে, সেটা যেন তারা পূরণ করতে পারে বা তার কাছাকাছি পৌঁছতে পারে, এরকম একটা ব্যাপার। এছাড়াও কি আমাদের এগ্রিকালচার সেক্টর একটা ইম্পর্টেন্ট সেক্টর, কৃষি নির্ভর অর্থনীতি অনেকটাই আমাদের, আমাদের দেশের অনেক মানুষ কৃষি ভিত্তিক তাদের জীবিকা, তাহলে কৃষিকেও একটা বুস্ট দেওয়া দরকার। সেজন্য ফার্ম মেশিনারি, ইরিগেশন ইকুইপমেন্ট, সেগুলোর রেট যা ছিল 12%, তার থেকে কমিয়ে এনে 5% করে দেওয়া হলো, তাতে করে ফার্মিং কস্ট কমিয়ে আনা সম্ভব। এবার ওই সেই সেই সিন গুডসের জায়গাটা, লাক্সারি গুডসের জায়গাটা, টোবাকো, পান মশলা, এয়ারেটেড ড্রিঙ্কস অ্যান্ড লাক্সারি গুডস ট্যাক্স অ্যাট 40%। আচ্ছা, এ তো আমরা একটা ওভারঅল সিনপসিস নিয়ে নিলাম। প্রথমে আমরা একটা ওভারঅল সিনপসিস নিয়ে নিয়েছি। হ্যাঁ, প্রথমে আমরা একটা ওভারঅল সিনপসিস নিয়ে নিলাম যে মোদ্দা বিষয়টা কি হয়েছে। এবার আমরা যদি সেক্টর ওয়াইজ দেখতে শুরু করি একটু, তাহলে বোধহয় ছবিটা আরেকটু স্পষ্ট করে, পরিষ্কার করে আমাদের চোখের সামনে ধরা দেবে। সেটা হচ্ছে একটু চেষ্টা করছি। আমরা প্রথমেই ফুড অ্যান্ড হাউসহোল্ড সেক্টরে যাচ্ছি। ফুড অ্যান্ড হাউসহোল্ড সেক্টরে দেখুন, আমরা জানি যে যে পাউচ মিল্ক যেগুলো আছে, ডেয়ারি মিল্ক, সেগুলো বরাবরই 0% রেটেই ট্যাক্স নেওয়া হয়। কিন্তু আলট্রা হিট ট্রিটেড যে সমস্ত মিল্ক, ইউএসটি মিল্ক বলা হচ্ছে, আলট্রা হিট ট্রিটেড মিল্ক, আলট্রা হাই টেম্পারেচার মিল্ক, সেগুলো টেট্রা প্যাকে বিক্রি হতো, সেগুলো কিন্তু 5% ট্যাক্স দিতে হতো। এইগুলোকে কিন্তু আমরা দেখলাম জিএসটি 2.0-তে নীল রেট করে দেওয়া হলো। প্রি প্যাকেজ অ্যান্ড লেভেলড ছানা বা পনির, সেগুলোকে নীল রেট করে দেওয়া হলো। সমস্ত রকমের ইন্ডিয়ান ব্রেডস, সেগুলোকে নীল রেট করে দেওয়া হলো। তাহলে খাদ্যের জায়গাটা দুধ, পাউরুটি, এগুলো সকালে উঠেই ব্রেকফাস্টের সময় লাগছে, আমাদের অনেকটা সহজ করে দেওয়া হলো, সহজলভ্য করে দেওয়া হলো, সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের কাছে একটু আশার আলো, স্বস্তির বাতাস পৌঁছে দেওয়ার চেষ্টা করা হলো। 2 নম্বরে আছে দেখুন হাউসহোল্ড গুডস। হাউসহোল্ড গুডসের মধ্যে যেমন সাবান, শ্যাম্পু, টুথব্রাশ, টুথপেস্ট, টেবলওয়্যার, বাইসাইকেল, সেগুলোকে 5%-এ নিয়ে আসা হলো। খাবার জিনিস যেগুলো যেমন ধরুন নমকিন, ভুজিয়া, সসেজ, পাস্তা, চকোলেটস, কফি, প্রিজার্ভ মিট, এগুলো ছিল 12 কিংবা 18%, সেগুলোকে 5%-এ নামিয়ে আনা। কনজিউমার ডিউরেবল আমাদের ব্যবহার হয়, যেমন টিভির কথা আগে বলেছি, কোন ধরনের টিভি সেটা বলেছি, এখানে দেখুন 32 ইঞ্চি, এটা ইঞ্চি হবে। 32 ইঞ্চি টিভির ক্ষেত্রে ঊর্ধ্বেও যেগুলো, সেগুলোর ক্ষেত্রে একই রেট 18% ধার্য হলো। এসি, ডিশওয়াশার, এগুলো সব 28% থেকে নামিয়ে এনে 18% ধার্য করা হলো। এবার আমরা একটু, হ্যাঁ, এবার আমরা হোম অ্যান্ড বিল্ডিং মেটেরিয়াল এই সেক্টরটা একটু দেখব। আমরা দেখেছি আগে সিমেন্ট, এটা ওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা, যে কনস্ট্রাকশন সেক্টরটা যদি বুস্টেড না হয়, তাহলে যে কোনো ইন্ডাস্ট্রি তৈরি করতে হলে তো কনস্ট্রাকশন দরকার। আর সাধারণ মানুষের দিক থেকে, পার্সপেক্টিভ থেকে দেখলে, তার একটা মাথার উপর ছাদ, একটা আশ্রয় তৈরি করতে গেলে এই ইনফ্রাস্ট্রাকচারাল যে জিনিসগুলো, বিল্ডিং মেটেরিয়াল, এগুলো তার প্রয়োজন। সেখানে তাই ট্যাক্স রেট কাটটা তার কাছে একটা সুখের হাওয়া বয়ে নিয়ে আসবে। দেখুন সিমেন্টকে 28 থেকে 18% করা হলো, মার্বেল, ট্রাভারটাইন ব্লকস, গ্রানাইট ব্লকস, এগুলোকে সব 12% থেকে 5% করা হলো, ব্যাম্বু ফ্লোরিং, প্যাকিং কেসেস, এগুলো সব 12% থেকে 5% করে দেওয়া। এই সমস্ত চেঞ্জেসগুলো এইখানে আনা হলো। হ্যাঁ, এবার যে ক্ষেত্রটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মানে সাড়া ফেলেছে, সেটা হচ্ছে অটোমোবিল সেক্টর। অন্যগুলো গুরুত্বপূর্ণ একইভাবে, কিন্তু অটোমোবিল সেক্টর বলছিলাম বিশেষ সাড়া ফেলেছে। তো সেখানে আমরা দেখছি যে ওই স্মল কারগুলো, তার ডেফিনিশন আমি আগেই বলেছি, সেগুলো 28 থেকে 18% করে দেওয়া হয়েছে। আর দেখুন বাস, ট্রাক, থ্রি হুইলার, এগুলো সবকে 28 থেকে 18% করে দেওয়া হয়েছে। আর তার সঙ্গে অটো পার্টস ছিল 18% করে দেওয়া হয়েছে, সেগুলো 28% থেকে 18% করে দেওয়া হয়েছে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট ছিল। এইখানে একটা ক্লাসিফিকেশন ডিসপিউট তৈরি হচ্ছিল, এটার পার্টস একরকম, ওটার পার্টস একরকম রেট, ওটার ফিনিশ গুডসের, বাস ট্রাকের একরকম রেট, তো কম্পোনেন্টসের একরকম রেট, এই সমস্ত খুব একটা মানে কমপ্লায়েন্স ক্ষেত্রেও একটা ক্যাকোফনি তৈরি হচ্ছিল। তো সেটাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করো। আরো একটা ব্যাপার হচ্ছিল, সেটা একটু বলে নিই। সেটা হচ্ছে ইনভার্টেড ডিউটি স্ট্রাকচার। এই ইনভার্টেড ডিউটি স্ট্রাকচারটা কি, পরেও আবার আসবে ওই জায়গা। ইনভার্টেড ডিউটি স্ট্রাকচার, এটা একটু বোধহয় ব্যাখ্যা করে বলা দরকার। ইনভার্টেড ডিউটি স্ট্রাকচার ব্যাপারটা কি? আমরা জানি যে আমরা যখন পারচেজ করি, আমরা আগেই ব্যাখ্যা করেছি আইটিসি পাই। সেই আইটিসিটা আমরা ক্রেডিট হিসেবে যখন বিক্রয় করছি, তখন সেই ক্রেডিট হিসেবে সেটা এনজয় করি। কিন্তু ধরুন আপনি, এটা একটা কংক্রিট এক্সাম্পল নিয়ে বলি, ধরুন আপনি একটা নন ওভেন ইয়ার্ন থেকে আপনি ব্যাগ তৈরি করেন, এই ইন্ডাস্ট্রিটা আপনার আছে। আগের সিস্টেমে কি হতো, আপনি নন ওভেন ইয়ার্ন কিনবেন, তবে তো আপনি সেটা দিয়ে ব্যাগ বানাবেন। এবার
নন ওভেনিয়ানের ট্যাক্স হলো 12% আগেকার সিস্টেম, 12%, নন ওভেনিয়ানের 12% ট্যাক্স। আর আপনি যখন যে ফিনিশ প্রোডাক্টটা তৈরি করলেন ব্যাগটা, সেটাতে 5%। তাহলে কি সমস্যাটা তৈরি হলো? এইটা কি বলছে ইনভার্টেড ডিউটি স্ট্রাকচার। সমস্যাটা কি তৈরি হলো? আপনি ওখানে আইটিসি দিয়েছেন 12% রেটে, আর এখানে আপনি ট্যাক্স মানে আপনার ট্যাক্স পেয়েবল হচ্ছে 5% রেটে। তাহলে অনেকটা গ্যাপ, তাহলে আপনার অনেকটা আইটিসি আনইউটিলাইজ থেকে যাচ্ছে। আমি কি বোঝাতে পারছি? অনেক ওখানে 12% রেটে আপনি আইটিসি সঞ্চয় করেছেন, এখানে এসে আপনি যখন ফিনিশ প্রোডাক্ট বিক্রি করছেন তখন তার রেট অফ ট্যাক্স 5%। তাহলে আপনার তো সবটা আইটিসি কখনোই পূর্ণ হচ্ছে না, কখনোই আপনি ইউটিলাইজ করে ফেলতে পারছেন, আপনার আনইউটিলাইজ আইটিসি থেকে যাচ্ছে। তাহলে সমস্যাটা কি দাঁড়াচ্ছে? এটাই বলছি ইনভার্টেড ডিউটি স্ট্রাকচার। তাতে সমস্যাটা কি দাঁড়াচ্ছে? তাতে আপনার অনেকটা ক্যাপিটাল ব্লকেজ হয়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রি যার তার অনেকটা ক্যাপিটাল ব্লকেজ হয়ে যাচ্ছে। আর কি সমস্যা হচ্ছে? তার তার বাধ্য হয়ে তাকে তার যে এন্ড প্রোডাক্ট তার খানিকটা দাম বাড়িয়ে তাকে খানিকটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করতে হচ্ছে। আরও কি অসুবিধা হচ্ছে? তার প্রোডাক্টটা ওই যে জমে থাকা আইটিসিটা সে ব্যবহার করতে পারছে না, তার ফলে যে দামটা বেড়ে যাচ্ছে, সেটা করার জন্য তার কিন্তু কম্পিটিটিভনেস চলে যাচ্ছে। অর্থাৎ সেই ধরুন এটা তো একটা হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট, ওই ব্যাগটা থেকে আমাদের দেশের লোক আমদানি করা, ইম্পোর্ট করা কোনো ব্যাগ থেকে সস্তায় পেয়ে যাবে, তখন তার কম্পিটিটিভনেস কমে গেল। তাহলে আমার ইন্ডাস্ট্রি, আমার ব্যবসা সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই সমস্ত সমস্যাগুলো ইনভার্টেড ডিউটি স্ট্রাকচারে আসে, সেটাও কিন্তু এখানে কমানোর চেষ্টা করা হয়েছে। আরও পরে অন্য সেক্টরেও দেখবো সেটা হয়। এখানে দেখুন ওই আগে ওই সমস্ত অটো পার্টসের 28% ছিল, কিন্তু ওই ফাইনাল প্রোডাক্টটা বাস ট্রাক ইত্যাদিটা সেটা ছিল কিন্তু সরি ওই অন্যান্য ওই 18%-এর জায়গায় ফাইনাল প্রোডাক্টটা ছিল। তাহলে সেক্ষেত্রে আপনার ওই ইনভার্টেড ডিউটি স্ট্রাকচারটা তৈরি হয়ে যাচ্ছে, এই সমস্যাটা ওখানে থাকছে। আচ্ছা আমি হ্যাঁ এবার এবার আমি এগ্রিকালচারাল সেক্টরে আসবো। এগ্রিকালচার সেক্টর আগে বলেছি একটা ইম্পর্টেন্ট সেক্টর। এখানে ট্রাক্টর ছিল 12%, তার থেকে 5% করে দেওয়া। এখানে দেখুন ইনভার্টেড ডিউটি স্ট্রাকচার কেমন হয়। এই 12% থেকে 5% করে দেওয়া হলো। ট্রাক্টরের টায়ার্স অ্যান্ড পার্টস ছিল 18%, তার থেকে করে দেওয়া হলো 5%। দেখুন এখানে ট্রাক্টর যে ফিনিশ প্রোডাক্ট তার ট্যাক্স হচ্ছে 12%, আর টায়ার্স অ্যান্ড পার্টস সেগুলো যে র মেটেরিয়াল বা কম্পোনেন্টস তার ট্যাক্স ছিল 18%। তাহলে এগুলো কিনে এখানে জুড়ে ফিনিশ প্রোডাক্ট বিক্রি করার পর তার 12% লাগছে, আর এখানে 18% যে আইটিসি আগে জমা করে রেখেছে, তাহলে তার অনেক আইটিসি জমা হয়ে থাকে, ইনভার্টেড ডিউটি স্ট্রাকচারের সমস্যা ছিল। কিন্তু এখানে দেখুন এই জিএসটি 2.0 দুটোকেই 5% করে দিল, 12% কেও 5%, 18% কেও 5%। অতএব এই ইনভার্টেড ডিউটি স্ট্রাকচারের সমস্যাটা আর রইল না। আচ্ছা এই যে বলে রাখা দরকার যে ইনভার্টেড ডিউটি স্ট্রাকচার এই যে আইটিসিটা জমা হয়ে থাকলো, সেটা কি যে ট্যাক্স পেয়ার তার চলে যেত, মানে সে কি কোনোভাবেই সেটা আর পেতো না? না, পেত রিফান্ড। আরএফডি 01 করে সরকারের ঘরে অ্যাপ্লিকেশন করলে এটা আবার রিফান্ড হতো। সেটা দীর্ঘ প্রসেস ছিল, কিন্তু আসছি আবার পরে। এবার তাহলে হারভেস্টার্স, থ্রেসার্স, স্প্রিংকলার্স, ড্রিপ ইরিগেশন এগুলো সব দেখুন, বি কিপিং মেশিন এগুলো সব 12% থেকে 5% করে দেওয়া। বায়োপেস্টিসাইডস এবং ন্যাচারাল মেন্থল সেগুলো 12% থেকে 5% করে দেওয়া। এবারে সার্ভিস সেক্টর এসছি। সার্ভিস সেক্টর আমাদের আমাদের ভাবতে হচ্ছে জিএসটি কাউন্সিলকে সার্ভিস সেক্টরকে নিয়ে ভাবতে হচ্ছে। তার কারণ ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে একটু প্রমোট করা দরকার। ট্যুরিজম ইন্ডাস্ট্রির যদি একটু শ্রীবৃদ্ধি ঘটে, তাহলে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা ফ্লো আসবে। বাইরের অতিথিরা বা দেশের অতিথিরাও যদি যাতায়াত করবেন, তখন একটা ফ্লো অফ মানি হবে, যাতে ইকোনমি একটু বৃদ্ধি হবে বুঝি। তো সেই জন্য এই ক্ষেত্রেটাকে নজর দেওয়া হলো। এখানে দেখুন হোটেল যেগুলো ছিল 7,500 টাকা করে পার ডে, 7,500 টাকা পর্যন্ত পার ডে রেট ছিল, সেগুলোর ক্ষেত্রে 12% থেকে নামিয়ে এনে 5% করে দেওয়া হলো। 12% থেকে নামিয়ে এনে 5% করে দেওয়া হলো। তাহলে কিন্তু একটা এখানে আছে, একটু টুইস্ট আছে, কাহিনীমে টুইস্ট আছে। সেটা হচ্ছে যে এখানে কিন্তু ওই 12% থেকে 5% করা হলো। আগে 12%-এর সময় আইটিসি পেত, কিন্তু এখন 5% ট্যাক্স হয়েছে, কিন্তু তার আইটিসির সুবিধা আর পাওয়া যাবে না। এটা আইটিসি বিহীন হয়ে গেল। আচ্ছা স্বাস্থ্য, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলবেন, কিছু বলছিলেন? না হ্যালো, না ঠিক আছে। হ্যাঁ তাহলে এখানে স্বাস্থ্যর ক্ষেত্রে সার্ভিস সেক্টরের স্বাস্থ্য, আমাদের স্বাস্থ্য নিয়ে এখন কিন্তু বিশ্বজুড়ে খুব চিন্তাভাবনা। তো তারপরে আমাদের এই সমস্ত যে বিউটি কেয়ার নিয়ে আমরা অনেক সজাগ আগে থেকে। তো এগুলো মানুষের আয়ত্তের মধ্যে এনে দেওয়ার একটা পরিকল্পনা, চেষ্টা আছে। আমাদের যিনি আমাদের সরকার বা আমাদের যে কাউন্সিল সেটাও ভেবেছেন যে এই স্বাস্থ্য সচেতনতাটা মানুষের একেবারে কাছাকাছি পৌঁছে দেওয়ার দরকার। তার জন্য ট্যাক্স রেট কাট করা দরকার। কেন না, এই লাইফস্টাইল ডিজিজগুলো আমরা দেখছি লাফিয়ে বাড়ছে। তাহলে এই জায়গাটা নজর দেওয়া হয়েছে যথাযথভাবে। 18% ট্যাক্স রেট ছিল, সেটাকে কমিয়ে এনে 5% করে দেওয়া হয়েছে এই জিন্স, সেলুনস, বার্বার্স, যোগা, জিএসটি এসব যোগা ইত্যাদির ক্ষেত্রে জিএসটি রেটটা। এবার
এবার আমরা হ্যান্ডিক্রাফট আইটেমের ক্ষেত্রে আগে মনে করে দেখুন ওই ব্যাগের কথা বলছিলাম, ওই ব্যাগের কথা এখানে বেশি প্রাসঙ্গিক হচ্ছে। ইয়ার্ন, ফাইবার ইত্যাদি ব্যাপারগুলো আছে। এই যে দেখুন এখানে বলছি ইনভার্টেড ডিউটি স্ট্রাকচার ইন দ্য সেক্টর হ্যাজ বিন কারেক্টেড উইথ রিডাকশন অফ জিএসটি রেট অন ম্যান মেড ফাইবার ফ্রম 18% টু 5%। 18% থেকে 5% করে ওই যে ম্যান মেড ফাইবারের বা ওই সংক্রান্ত যে যে এটা ছিল ইনভার্টেড ডিউটি স্ট্রাকচারের সমস্যাটা, সেটাকে কারেক্ট করার চেষ্টা করা হয়। আবার ম্যান মেড ইয়ার্নের 12% থেকে কমিয়ে 5% করে দেবে। দুটোকেই তাহলে দেখুন, ফাইবার এবং ইয়ার্ন, ফাইবার থেকে ইয়ার্ন তৈরি হয়, ফাইবারের পরে ইয়ার্ন, তারপরে ফ্যাব্রিক। এই হচ্ছে স্টেপ বাই স্টেপ এগুলো স্টেপসগুলো। প্রথমে ফাইবার, তারপরে ইয়ার্ন, একটু প্রসেস করে ইয়ার্নকে মানে স্পিন করার পর, ফাইবারকে স্পিন করার পর পেলাম ইয়ার্নকে আবার প্রসেস করে পাবো ফ্যাব্রিক। তো এই ক্ষেত্রে যে একটা ফাইবারকে 18% থেকে 5% আনা হলো, আবার ইয়ার্নের ক্ষেত্রে 12% থেকে 5% করে দেওয়া। হ্যান্ডিক্রাফট গুডস, আইডল, স্ট্যাচুস, হ্যান্ডিক্রাফট আইটেমকে যদি আমরা যথাযথ নজর না দিই, তাহলে আমার আর্টিসানরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে তাদের দিকে নজর দেওয়া দরকার। সেজন্য জিএসটি কাউন্সিল সঙ্গতভাবেই হ্যান্ডিক্রাফটস এর আইডলস এবং স্ট্যাচুজের যে ট্যাক্স রেট ছিল 12%, তার থেকে কমিয়ে সেটাকে 5% করলেন। পেন্টিং, স্কাল্পচার এগুলো যেগুলো ছিল সেগুলোকে 12% থেকে কমিয়ে 5% করলেন। উডেন, মেটাল, টেক্সটাইল, ডলস অ্যান্ড টয়েস সেগুলোকেও 12% থেকে কমিয়ে 5% করলেন। এবার আমরা এডুকেশনাল সেক্টরে কি রিফর্ম এলো? এডুকেশন সেক্টরে আমরা দেখছি যে এক্সারসাইজ বুক, স্টেশনারি যেমন পেন্সিল, ইরেজার, শার্পনার ইত্যাদিগুলো শিক্ষাকে মানুষের কাছে সহজলভ্য করে তুলতে হবে। এটা যে কোনো কল্যাণকামী সরকারের অঙ্গীকার। শিক্ষাকে পৌঁছে দিতে হবে একেবারে প্রান্তিক মানুষদের কাছে। শিক্ষাকে তাই বিশেষ ছাড় তো দিতেই হবে। শিক্ষার কথাটাও তাই আমাদের জিএসটি কাউন্সিল ভেবেছেন। এই এক্সারসাইজ বুককে, ইরেজার, শার্পনার, পেন্সিল ইত্যাদিকে ওনারা 0% করে দিয়েছে, নীল রেটেড ট্যাক্স। কিন্তু জিওমেট্রি বক্সেস, স্কুল কার্টন, স্টেজ এটসেট্রা এগুলোকে ওনারা 12% থেকে কমিয়ে 5% রেখেছে। আর ওই নোটবুক এক্সারসাইজ বুকগুলোর ক্ষেত্রে আপনারা ভেবে দেখুন 12% জিএসটি ছিল, সেটাকে নীল করে দেওয়া। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, এটাও একটু বলে নেওয়া প্রয়োজন আপনাদের, যাতে পরে কোনো মানে দ্বন্দ্ব না হয়, জানা এবং অভিজ্ঞতার মধ্যে কোনো দ্বন্দ্ব উপস্থিত না হয়। তাই এটা একটু পরিষ্কার করে দেওয়া দরকার যে এখানে কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে, সেটাও আলোচনা চলছে, সেটা আস্তে আস্তে জটিলতা নিশ্চয়ই কেটে যাবে। এখানে যে হয়েছে কি, এই পেপার এক্সারসাইজ বুক তৈরি করার ক্ষেত্রেও কাজে লাগে, আবার প্রিন্টিং এর ক্ষেত্রেও কাজে লাগে। একই পেপার, সেই পেপার কিন্তু আমার দেখছি এখানে 0% আর প্রিন্টিং এর ক্ষেত্রে 12%। এইখানে একটা সমস্যা তৈরি হচ্ছে। যিনি বিক্রি করবেন তিনি কিভাবে জানবেন যে কিনে নিয়ে যাচ্ছে সে কি পারপাসে ব্যবহার করবে? এসে এক্সারসাইজ বুক তৈরি করবে না প্রিন্টিং এর জন্য ব্যবহার করবে? আবার যিনি কিনে নিয়ে যাচ্ছেন, ধরুন একজন রিটেলার, তিনিও তো জানেন না, হোলসেলার, তিনি তো জানেন না যে আমার কাছ থেকে যে রিটেলার নিয়ে যাবে সে কি জন্য ব্যবহার করবে, প্রিন্টিং এর জন্য ব্যবহার করবে নাকি এক্সারসাইজ বুক বানানোর জন্য ব্যবহার করবে। তাহলে তারা যে ডিক্লারেশন দেবে সেটা সবসময় সঠিক হবে না, সেখানে অডিট ইত্যাদি ঝামেলাগুলো বাড়বে। তো এই ঝামেলাটা যাতে কাটিয়ে ওঠা যায় তার জন্য আলোচনা চলছে। যথাসময় নিশ্চয়ই এই ঝামেলাটাও কাটিয়ে ওঠা যাবে আমাদের বিশ্বাস। আমরা এবার পরবর্তীতে যাব। হ্যাঁ, এবার আসি মেডিকেল সেক্টর। স্বাস্থ্য ব্যবস্থাটাও সমানভাবে গুরুত্বপূর্ণ। শিক্ষা, স্বাস্থ্য এগুলো তো প্রথমেই নাম করলে এক এক করে এসে যায়। তো স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে কি করতে পেরেছে এই জিএসটি কাউন্সিল? শিক্ষার মতোই এখানেও কিন্তু জিএসটি কাউন্সিল যথাযোগ্যভাবে তাদের ভাবনার প্রতিফলন ঘটিয়েছে। এখানে আমরা দেখছি যে 33টা লাইফ সেভিং ড্রাগ এবং ডায়াগনস্টিক কিটসের উপর তারা রেট অফ ট্যাক্সকে কমিয়ে এনেছেন শুধু না, নীল করে দিয়েছেন। 12% থেকে কমিয়ে 0 করে দিয়েছে। ঠিক আছে, ড্রাগস এবং ডায়াগনস্টিক কিটসকে ওনারা 0 করে দিয়েছেন। অন্যান্য মেডিসিনগুলো কি হচ্ছে, তার মধ্যে হোমিওপ্যাথিক মেডিসিন, ইউনানি মেডিসিন, তার মধ্যে আয়ুর্বেদিক মেডিসিন সব আছে, সেগুলোকে ওনারা 12% থেকে কমিয়ে 5% ফিক্স করে। আমাদের এই চশমা 28% ছিল, 28% স্পেকটেকলস এন্ড কারেক্টিভ গ্লাসেস 28% থেকে কমিয়ে সেটাকে 5% করা হয়। কতখানি তফাৎ? মেডিকেল অক্সিজেন, থার্মোমিটার, ইনস্ট্রুমেন্ট সেগুলোকে 12 থেকে 18%-এর মধ্যে ছিল, সেগুলোকে কমিয়ে 5% করে দেওয়া হয়েছে। মেডিকেল ডেন্টাল যে ইনস্ট্রুমেন্টস সেগুলোকে 18% থেকে কমিয়ে 5% করে দেওয়া হয়েছে। আচ্ছা, এবারে আমরা হেলথ অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স সেক্টর। বহুদিন ধরে এই দাবিটা ছিল যে আমাদের লাইফ ইন্স্যুরেন্সে কেন আমাদের জিএসটি দিতে হবে, লাইফ ইন্স্যুরেন্সটাকে জিএসটি ফ্রি করে দেওয়া উচিত। আমাদের জিএসটি কাউন্সিল সেই দাবি শুনেছেন, তার যথার্থ বিচার করে বিশ্লেষণ করে দেখেছেন, বুঝেছেন যে এটা যুক্তিযুক্ত। সত্যি লাইফ ইন্স্যুরেন্স, জীবন বীমা প্রত্যেকটি মানুষের থাকা উচিত। সেই কথা মাথায় রেখে এর উপর ট্যাক্সটা নীল করে দেওয়াই উচিত। তাহলে ওনারা এই ভাবনা থেকে হেলথ ইন্স্যুরেন্স, একইভাবে হেলথ ইন্স্যুরেন্স যদি থাকে তাহলে চিকিৎসার ক্ষেত্রে কোনো সংকটে পড়তে হয় না। অর্থনৈতিক অভাবের জন্য চিকিৎসার অভাবে মারা যাবে, বিনা চিকিৎসা মারা যাবে, এরকম হবে না। তাহলে সেই ক্ষেত্রে হেলথ এবং লাইফ ইন্স্যুরেন্স এই দুটো ক্ষেত্রেই আমাদের যে প্রিমিয়াম অ্যামাউন্ট তার উপর যে ট্যাক্স দিতে হতো সেটাকে 0 করে দেওয়া, 0 রেটেড। এইখানে একটা ক্যাচ আছে, এটাও একটু বলে দেওয়া প্রয়োজন। এখানে ক্যাচটা কি? ধরুন আগে তো 18% ছিল, এখন হয়ে গেল নীল প্রিমিয়ামের।
ধরুন 100 টাকা প্রিমিয়াম, তার উপর ধরুন 100 টাকা প্রিমিয়াম, হ্যাঁ 100 টাকা প্রিমিয়াম ছিল, তারপর 18% জিএসটি দিতে হচ্ছিল কত, 118 টাকা। এবার যখনই নাকি 18%টা কমিয়ে 0% করে দেওয়া হলো, তখন কি হয়ে গেল, তখন তখন আমার 118 টাকা জায়গায় 100 টাকা হয়ে যাচ্ছে। এবার আপনাদের মনে হতে পারে বা সাধারণ মানুষের মনে হতে পারে যে তাহলে আমি 18% ডিডাকশন পাবো, আমার যা প্রিমিয়াম অ্যামাউন্ট তার উপর আমি সরাসরি হিসেব বসবো যে 18% ডিডাকশন কেন হলো না বাবু, আমাকে জবাব দাও, 18% ডিডাকশন না হলে তো আমি প্রিমিয়াম দেবো না। না, এখানে একটু একটু সতর্ক হয়ে আপনি ভাবুন, দেখবেন আপনিই বুঝতে পারবেন যে 118 টাকার উপর যদি 18 টাকা কমে তাহলে ঠিক 18% হয় না। বাড়ার সময় যেমন 100 টাকার উপর আপনি হিসেব করছেন পার্সেন্টেজটা, তেমনি কমার সময় কিন্তু 118 টাকার উপর হিসেব করতে হবে, তাহলে 18% হচ্ছে না, ওই 118 ডিভাইডেড বাই 118 করে যেটা ফিগার আছে ওইটুকু, মানে 18% থেকে একটু কম। এটা হলো 1 নম্বর ক্যাচ। দ্বিতীয় ক্যাচ কি, দ্বিতীয় একটা ক্যাচ, দ্বিতীয় ক্যাচটা হলো যে এই যে ধরুন 18%-এর জিনিস ছিল সেটাকে ফুট করে 0% করে দেওয়া, তাতে কি হবে, যারা এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তারা তো কিছু তাদের অপারেশনাল এক্সপেন্স বলে একটা ব্যাপার আছে, অপারেশনাল এক্সপেন্স, সেই অপারেশনাল এক্সপেন্সের মধ্যে কি কি পড়তে পারে, ধরুন আমি উদাহরণ হিসেবে কয়েকটা বলছি, রেন্ট, আইটি সংক্রান্ত খরচ, হ্যাঁ তারপরে ধরুন রেন্ট, আইটি, অ্যাডভার্টাইজিং সংক্রান্ত খরচ, এগুলো সব ওই অপারেশনাল এক্সপেন্সের মধ্যে পড়ে। সেগুলো ওনারা এতদিন পর্যন্ত একটা আইটিসি ছাড়, আইটিসি সুবিধাটা পেয়ে আসছিলেন, আইটিসি ব্যালেন্স করতে পারছি, তো যেই নাকি 18 থেকে 0 হয়ে গেল, আমাদের জিএসটি আইন অনুসারে তো নীল রেটেড বা জিরো রেটেড ট্যাক্সের উপর কোনো ক্লেম করা যাবে না, আইটিসি ক্লেম হবে না, তাহলে ওদের ওই যে জমা আইটিসিটা সেটা তো গেলই, পরবর্তীতেও যে অপারেশনাল এক্সপেন্স আমি একটু বলে রাখি, সেটা সেই আগের আইটিসিটা ওনারা আগে যে প্রিমিয়াম হয়ে গেছে তার উপর যা হবে সেটা কিন্তু ওনারা পাবে, হ্যাঁ কিন্তু পরবর্তী ক্ষেত্রে যেগুলো হয়নি, মানে ওই খরচের যে প্রপোর্শনটুকু আমাদের প্রিমিয়ামে এখনো থেকে কভার হয়নি সেইটুকু, এবং পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত প্রিমিয়াম নতুন করে হবে সেই ক্ষেত্রে যখন প্রিমিয়াম হবে তখন ওনাদের তো ওইটা যে আইটিসিটার ব্যালেন্স করার সুবিধাটা থাকলো না, তাহলে ওই অপারেশনাল এক্সপেন্সটা তো কোথায় যাবে, ওদের তো ওই আলটিমেট কনজিউমারের কাছ থেকেই ওটা তুলবেন খুব স্বাভাবিকভাবে। তো এইটা একটা এই কোটাক ইকুইটিজ রিসার্চ বলে একটা সংস্থা আছে, কোটাক ইকুইটিজ রিসার্চ, ওরা একটা এটা রাফ ক্যালকুলেশন করেছিল, ওভার দ্য এনভেলপ একটা ক্যালকুলেশন, সেটাতে ওনারা একটা হিসেব করে যা দেখিয়েছেন তাতে করে দেখা যাচ্ছে যে 3 to 5% একটা এনহ্যান্সমেন্ট অফ ইউর প্রিমিয়াম অ্যামাউন্ট হতে পারে, 3 to 5%। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে আমরা যখন প্রিমিয়ামের কথাটা হিসেব করতে যাব। স্যার একটু ইন্টারাপ্ট করছি, আমি আমার অডিয়েন্সদের কে বলবো যে তারা তাদের যা যা জিজ্ঞাসা কোয়ারিজ আছে, কোশ্চেন আছে, একটু যদি তারা চ্যাট বক্সে লিখে দেন তাহলে আমাদের স্যারের কাছে যথাসময় সেটা পৌঁছতে সুবিধা হবে। যদি কারো কোনো কোয়ারিজ থাকে একটু চ্যাট বক্সে যদি তারা লিখে দেন হ্যাঁ, তাহলে তাহলে আসলে আমি আমি এই বিষয়টাকে কমপ্লিট না করে প্রশ্নোত্তরে একদম, যেতে পারবো না, তো হ্যাঁ, তাই প্রশ্নটা যদি লিখিত আকারে পাওয়া যায় আমি পরে সেটাকে উত্তর করে একদম দেবো। একদম আমাদের পক্ষে সুবিধা হবে তাহলে স্যারের কাছে সেটা যথাসময়ে পৌঁছে দিতে। থ্যাংক ইউ স্যার, প্লিজ কন্টিনিউ। এবার এবার আমি আসছি যে এই যে জিএসটি রিফর্মগুলো হলো, এই যে জিএসটি রিফর্মগুলো হলো তার বেনিফিটটা কি, একটা একটা টোটাল আমরা সামিং আপ যদি করি তাহলে একটু সুবিধা হয়। আমরা সামিং আপ করতে গিয়ে দেখছি কি কি, যে প্রাইস কমে আসবে তাহলে ডিমান্ড বেড়ে যাবে, এটা মার্কেটের নিয়ম, চিপার গুডস অ্যান্ড সার্ভিসেস ইনক্রিজ হাউসহোল্ড সেভিংস অ্যান্ড স্টিমুলেট কনজাম্পশন। এরপরে সাপোর্ট দেওয়া গেল এমএসএমইস গুলো, স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল এন্টারপ্রাইজ যেগুলো, সেগুলোকে একটা সাপোর্ট দেওয়া গেল কিভাবে না, ওই যে ইনপুটস যেগুলো সিমেন্টের ইনপুটস, অটো পার্টসের ইনপুটস, এগুলো সমাধান করা গেল, হ্যান্ডিক্রাফটসের লোয়ার কস্ট, এগুলোকে অ্যাকাউন্ট ফর করলে দেখা যাচ্ছে যে এমএসএমইদের একটু বিশেষ সুবিধাজনক অবস্থান তৈরি হচ্ছে, তাদেরকে একটু মোর কম্পিটিটিভ তৈরি করছে। ইজ অফ লিভিং, এই যে 4টে স্ল্যাব স্ট্রাকচার তার একটা বোঝা ছিল, কত রকমের পারমুটেশন কম্বিনেশন, এইটা এই স্ল্যাবে, ওটা ওই স্ল্যাবে, ওটা সেই স্ল্যাবে, ওরে বাবা তার থেকে 2টো স্ল্যাব হয়ে গেল, 2টো স্ল্যাব তো অব্যাহতি পাওয়া গেল, এটা একটা মানে ইজ অফ লিভিং, আমার জীবনটা একটু সুখের হলো, স্বাচ্ছন্দ্যের হলো, যে 4টে স্ল্যাবকে হিসেব করতে হবে না, 2টো স্ল্যাব করলেই হবে, আর তাতে করে ডিসিশন নেওয়ার ব্যাপারে কুইকার ডিসিশন নেওয়া যাবে, কমপ্লায়েন্স বেড়ে যাবে, এইসবগুলো হলো। আর কি হলো, ওয়াইডার ট্যাক্স রেট, যখনই ট্যাক্স রেট কমে যাবে, এটা আমাদের পূর্ব অভিজ্ঞতাতেও আমরা দেখেছি যে যখনই ট্যাক্স কমিয়ে দেওয়া হয় তখনই বেশি মানুষ এই ট্যাক্স নেটের মধ্যে আসতে উৎসাহিত বোধ করে, যে যাক বা ট্যাক্সের বার্ডেনটা তো কম, আমি তো সরকারি সুবিধা কিছু পাবো ট্যাক্স নেটের মধ্যে এলে, তাহলে ট্যাক্স নেটে ঢুকো, তাহলে ওয়াইডার ট্যাক্স, তাহলে ট্যাক্স নেট বেড়ে যাওয়া মানে ট্যাক্স বেসটা বেড়ে যাওয়া, ট্যাক্স বেস বেড়ে যাওয়া মানে আমার ট্যাক্স রেট কমলেও ট্যাক্সটা আলটিমেটলি মপ আপটা বেড়ে গেল, হ্যাঁ টোটাল মপ আপটা বেড়ে গেল, রেভিনিউ ইমপ্রুভ হল। সাপোর্ট ফর ম্যানুফ্যাকচারিং, এই যে ইনভার্টেড ডিউটি স্ট্রাকচার কি সমস্যা তৈরি করছিল আমি আপনাদের বোঝাবার চেষ্টা করেছি, সেইটাকে কারেক্ট করে দিতে পারা যখন গেল, তখন আমরা বলছিলাম যে ডোমেস্টিক ফরেন এর থেকে এটা কম্পিটিশন ফেস করে, সেই কম্পিটিশনটাকে একটা ট্যাকল করা গেল, তাতে করে একটা সাপোর্ট দেওয়া গেল ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। আর ওই রেভিনিউ গ্রোথের কথা আমি আগেই বললাম, ইকোনমিক মোমেন্টাম একটা দেওয়া গেল, যে লোয়ার যখনই প্রাইস হলো তখনই তখনই যখনই হাতে উদ্বৃত্ত অর্থ থাকবে তখনই সেটা মানুষ তার কনজামশন খরচ করবে, তখনই একটা ইকোনমিক ফ্লো হবে, মোমেন্টাম আসবে ইকোনমি। আর সোশ্যাল প্রোটেকশন, যেটা
ব্যাখ্যা করার খুব একটা প্রয়োজন নেই। আমাদের যখন এক্সেমশন দিচ্ছি আমরা ইন্স্যুরেন্সকে, এক্সেমশন দিচ্ছি হেলথ সেক্টরকে, তখন এগুলো কিন্তু ও, খুব স্বাভাবিকভাবেই একটা সামাজিক সুরক্ষা বলয় তৈরি করে ফেলছে। আচ্ছা, এই ছিল আমাদের মূল জায়গাটা, মূল প্রেজেন্টেশনটা। এবার আমরা কিছু দরকারি কথা বলে নেওয়া প্রয়োজন বলে মনে করি। হ্যাঁ, এবার আরো কিছু দরকারি কথা বলার প্রয়োজন বলে মনে করছি আমি। একটু সময় কি আছে রামকৃষ্ণ? হ্যাঁ স্যার, বলুন 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 স্যার। হ্যাঁ, আচ্ছা, এই যে ব্যাপারটা হচ্ছে যে এই যে এত সব ট্যাক্স রেট কাট হলো, তাতে করে মানে আমাদের আখেরে লাভ হবে? এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে, যেটা তুমি হিন্ট করেছিলে প্রথমেই শুরুতে ভূমিকা দেওয়ার সময়, যে দাম কি কমবে, এই ভাবনাটা খুব সহজভাবে মানুষের মধ্যে আসবে। ঠিক। এবার এইটা একটা খুব একটা থর্ন ইস্যু, ভেক্স ইস্যুর জন্ম দেবে। হুম। আমাদের যখন, আমি একটু পিছনে চলে যাই, 2017 সালে যখন জিএসটি অ্যাক্ট চালু হলো, তখন সেকশন 171 ছিল সেখানে। সেকশন 171টাতে ছিল অ্যান্টি প্রফিটিয়ারিং, মানে এই যে জিএসটি রেটে কাট করব, তার ফলে যে এটা লভ্যাংশ হবে, সেটা যেন যথাযথভাবে কনজিউমারের কাছে পৌঁছে যায়, সেটা দেখবার জন্য এই 171টা, সেটা একটা প্রোটেক্টিভ মেজার হিসেবে রাখা ছিল সেকশন 171, অ্যান্টি প্রফিটিয়ারিং ক্লজ। তো এটা দেখা গেল যে মাছ ডিবেটেড একটা ইস্যু, থর্ন ইস্যু হয়ে দাঁড়ালো। কেন দাঁড়ালো না, এটাতে একটা কনসিস্টেন্ট মেথোডোলজি অফ অ্যান্টি প্রফিটিয়ারিং, কনসিস্টেন্ট অবজেক্টিভ মেথোডোলজি অফ অ্যান্টি প্রফিটিয়ারিং পাওয়া যাচ্ছিল না, লাগছিল। তাহলে এর জন্য প্রায়শই এটা ডিসপিউটেড হতো, প্রায়শই এটা চ্যালেঞ্জ হতো, কোর্ট ইত্যাদি ইত্যাদি সমস্যা। কিন্তু এতৎসত্ত্বেও এটা ছিল। কিন্তু যখন 53rd অ্যাসেম্বলি হলো, জিএসটি কাউন্সিলের 53rd অ্যাসেম্বলি হলো, তখন এটা নিয়ে আলোচনা করা হয়েছিল অ্যাট লেংথ। আলোচনা করার পর 53rd অ্যাসেম্বলি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এটা একটা সানসেট টাইম ফিক্স করে দেওয়া হবে, সানসেট পিরিয়ড ফিক্স করে দেওয়া হবে। সেই সানসেট পিরিয়ড ফিক্স করে দেওয়া হয়েছিল যে 31শে মার্চ 2025, অর্থাৎ কিনা 1 মার্চ 2025 থেকে এই সেকশন 171 অ্যান্টি প্রফিটিয়ারিং ক্লজের যা অ্যাপ্লিকেশন আর করা যাবে না, তাহলে এই যে জিএসটিএন যে 2.জিএসটিতে যে 2.0তে যে এই ব্যাপক ট্যাক্স রেটে কাট হলো, সেই সুবিধাটা কি পাওয়া যাবে? এটার ব্যাপারে জিএসটি কাউন্সিল কি ভাবছেন, খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মনে সেই প্রশ্ন আসবে। এবার সেই জায়গায় জিএসটি কাউন্সিলের ভাবনা হলো যে মার্কেটের একটা ডাইনামিক্স থাকে, মার্কেট ডাইনামিক্স উইল টেক কেয়ার অফ দিস ইস্যু। যদি না পারে, যদি সেটা ফেল করে, সেখানে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019 সাহায্যের জন্য আসবে। মানে আমি বলতে চাইছি সাধারণ মানুষ যেন হতাশ বোধ করার কোনো জায়গা না পায়, যেন আশ্বস্ত হয় যে হ্যাঁ, তাদের সুবিচারের রাস্তা রয়েছে, থাকবে। কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2019 তাদের সাহায্য। আচ্ছা, এই যে সেকশন 171-এর সাবসেকশন ছিল 2, সেখানে কিন্তু 171 তো একবারে অবলুপ্ত করে দেওয়া হচ্ছে না। 171(2)তে কিন্তু বলা ছিল যে এই জিএসটি কাউন্সিল তারা কাউকে কোনো এজেন্সিকে দায়িত্ব দিতে পারে এই অ্যান্টি প্রফিটিয়ারিংটা দেখা। সেই ব্যাপারটাও জিএসটি কাউন্সিল ভেবে দেখতে পারে, কাউকে দায়িত্ব দিয়ে দিতে পারে এই বিষয়টা দেখবার। যেমন এই তাবৎকালে কি হচ্ছিল, জিএসট্যাট বলে যে সংস্থা, জিএসট্যাট সংস্থা এটা দেখছিল, তারও আগে অন্যান্য সংস্থা দেখতো, শেষের দিকে জিএসট্যাট মানে জিএসটি অ্যাপেলেট ট্রাইব্যুনাল, তারা এটার উপর নজরদারি করছিল বা দেখভাল করছিল। আসার কথা আমরা এটাও জানিয়ে রাখি শ্রোতা বন্ধুদের বা ব্যাপকতর মানুষকে, যে এখানে আমাদের একটা রেকিট বেঙ্কাইজার বনাম ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়ার একটা কেস আছে। রেকিট বেঙ্কাইজার ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই জানুয়ারি 2024-এর সম্ভবত রায় ছিল একটা। সেই রায়ে কিন্তু একদম আপহোল্ড করা হয়েছে যে এই যে অ্যাক্রু করছে, যে রেড কার্ড থেকে যে অ্যাক্রু করা প্রফিট, সেটাকে পৌঁছে দিতে হবে কনজিউমারের কাছে, এইটা আপহোল্ড করা হয়েছে। এটা একটা আসার কথা, যেখানে আমরা একটু শর্ট ইন আর্মস আমাদের আধিকারিকরা পাবেন বা অন্যান্য যে সমস্ত সংস্থাগুলো আছে তারা পাবে। আরও কি, আমি আগে বলছিলাম যে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট এর কথা 2019, এই তাহলে কনজিউমার যে প্রোটেকশন অ্যাক্ট সেটার সাহায্য পাওয়া যাবে। মিনিস্ট্রি অফ কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের এটা দেখছে যারা, হ্যাঁ সরি, লিগ্যাল মেট্রোলজি যে ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ডিওসি ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স থেকে যে কন্ট্রোলে থাকা যে কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, তারা 19 সেপ্টেম্বর রিসেন্টলি 19 সেপ্টেম্বর তারা একটা সার্কুলার জারি করেছিল। সেই সার্কুলারেও কিন্তু তারা বলেছেন যে এই ব্যাপারটা, যারা এই প্রফিটটা যেন এন্ড কনজিউমারের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়, সেটা লক্ষ্য রাখতে হবে। তার জন্য তারা একটা মেজারও সেখানে, তারা একটা সার্কুলার জারি করেছেন 19 সেপ্টেম্বর 2025, সেটা ওই লিগ্যাল মেট্রোলজি রুলস ফর প্যাকেজ কমোডিটিস, লিগ্যাল মেট্রোলজি প্যাকেজ কমোডিটিস রুল বলে 2011 সালের যে রুল, সেই রুল অনুসারে তারা ওই সার্কুলার জারি করেছেন। সেই সার্কুলারে এটা ওনারা বলেছেন যে যে এই সময় 22 সেপ্টেম্বরে দাঁড়িয়ে যে সমস্ত গুডস কমোডিটি স্টকে রয়ে গেছে, সেগুলোর ক্ষেত্রে কি হবে, সেগুলোর ক্ষেত্রে ম্যানুফ্যাকচারার তারা
তারা এইখানে বাই ওয়ে অফ অ্যাপ্লাইং স্টিকার, সরি অ্যাপ্লাইং স্ট্যাম্প, বাই ওয়ে অফ অ্যাপ্লাইং স্ট্যাম্প, বাই ওয়ে অফ পুটিং স্টিকার, বাই ওয়ে অফ প্রিন্টিং ফ্রম অনলাইন, বাই ওয়ে অফ প্রিন্টিং ফ্রম কম্পিউটার, তারা এই 3 রকম উপায়ে ওনারা ওই এমআরপিটাকে দেখাতে পারে, রিভাইজ এমআরপিটা মানে কমে যাওয়া এমআরপিটা তাদের দেখাতে হবে, ট্রান্সপারেন্সির সাথে, তাদের দেখাতে হবে। এটা ওনারা ওই সার্কুলারে খুব স্পষ্ট করে বলে দিয়েছে। তো সেখানে এটা বলে দেওয়া আছে যে ওই যে পুরনো যে এমআরপি সেটা কিন্তু ক্লিয়ারলি ভিজিবল হতো, মানে দুটো এমআরপি যেন পাশাপাশি দেখতে পায়, লিগালি যেন কোনো ম্যাল প্র্যাকটিস হচ্ছে না এখানে। কনজিউমারকে সেটা দ্য ম্যানুফ্যাকচারার মাস্ট মেক দি কনজিউমার ফিল যে কোনো ধরনের ম্যাল প্র্যাকটিস সেখানে হচ্ছে না। এরপরে যখন এই স্টকটা শেষ হয়ে যাবে তখন কিন্তু তারা নতুন করে যখন স্টক করবে প্যাকেজ গুডসের ক্ষেত্রে, তখন তারা নতুন করে লেভেল যা রিভাইজ প্রাইস সেটা তারা সেখানে প্রিন্ট করবে। ঠিক আছে, তাহলে এইভাবে এই সমস্যাটা সমাধান করা যেত। আর একটা বিষয় আমার এখন খেয়াল করলো, এটা বলে নেওয়া উচিত ছিল, বলে নেওয়া দরকার। আচ্ছা, এই যে আমরা দেখছি যে এই যে জিএসটির ক্ষেত্রে এই ব্যাপক রিভিশন করার একটা পরিকল্পনা নেওয়া হলো, এটা এটা তো আমি আগে বলেছি যে যেমন আমাদের সাধারণ মানুষের কাছে সুবিধা পৌঁছে দেওয়া, তেমনি রেভিনিউ মাপকটাকেও ঘুরপথে বাড়িয়ে নেওয়ার উদ্দেশ্যও আছে। এখানে 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 আমরা খুব স্বাভাবিকভাবে একটু সচেতন মানুষের প্রশ্ন আসবে যে ইনকাম ট্যাক্স ছিল ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে, ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, এগুলোতে রেট কমিয়ে যে ব্যাপক একটা রিভিশন করে আমরা সংস্কারের পথে না হেঁটে আমরা এই জিএসটির ক্ষেত্রে কেন হাঁটলাম, জিএসটির উপরেই কেন এটা করলাম? এইটা একটা সঙ্গত প্রশ্ন আসতে পারে। এটার একটা ব্যাখ্যা আছে, এইটা এটা এটা ফিসক্যাল মাল্টিপ্লায়ার দিয়ে এর ব্যাখ্যা করা যেতে। দেখুন, মানে ফিসক্যাল মাল্টিপ্লায়ারটা কিরকম, মানে সেটাতে দেখা যাচ্ছে যে আমরা যদি 1 টাকা ফোরগো করি, জিএসটির 1 টাকা ফোরগো করি, তাহলে আমরা ইকোনমির এক্সপেনশন দেখতে পাবো 1.08 টাইমস। অঙ্ক কোষে দেখা গেছে, ফিসক্যাল মাল্টিপ্লায়ার বলে দিচ্ছে যে আমরা জিএসটি যদি 1 টাকা ফোরগো করি, ছেড়ে দিই, সেক্ষেত্রে আমার ইকোনমির এক্সপেনশন হবে 1.08 টাইমস। অপরপক্ষে আমি যদি ইনকাম ট্যাক্স 1 টাকা ছেড়ে দিই, তাহলে কি হবে? 1.01 টাইমস। কর্পোরেট ট্যাক্স যদি ছেড়ে দিই 1 টাকা, তাহলে কি দাঁড়াবে? 1.02 টাইমস। তাহলে দেখা যাচ্ছে যে 1.08 টাইমস মানে ফার আউটওয়েজ। এটা জিএসটিতে করলে আমরা যদি এই স্টেকটা জিএসটিতে লাগাই, তাহলে ভালো সাকসেস পাওয়ার খুব প্রবল একটা সম্ভাবনা থেকে যায়। তা এইসব ভাবনা চিন্তা করেই কিন্তু এগুলো প্রবর্তন করা হয়েছে। আমি বোধহয় এই জায়গাটা একটু বুঝে উঠতে পেরেছি। একদম একদম এরপর আর কিছু কি বাকি রয়ে গেল, বা আপনাদের প্রশ্ন সময় যদি থাকে, অনেকটা সময় বেশি নিয়ে ফেলেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে যে এতক্ষণ ধরে, বিশেষ করে আমি বলছি যেটা যে আমার তো নিজের মনে হলে আমার মনে হলো যে আমি কলেজ ইউনিভার্সিটিতে একটা ইকোনমিক্সে ক্লাস করছি কোনো একজন বিখ্যাত প্রফেসর এবং আমি না প্রাঞ্জল ভাষায় এবং প্রতিটা পয়েন্ট স্যার, মানে জিএসটি একটা হয়তো 3টে লেটারের একটা শর্ট ফর্ম, কিন্তু তার মধ্যে এত কিছু, এত বিভিন্ন লেয়ার আছে। জিএসটি সহজ একটা বিবর্তনের মাধ্যমে জিএসটি 2.0 একটা সরলীকরণ করা হয়েছে, কিন্তু তার মধ্যে এত লেয়ার আগে ছিল, সেগুলো এত সুন্দরভাবে আমাদের সামনে আপনি উপস্থাপন করলেন, প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে বললেন। অনেকেরই আমি কৃতার্থ হলাম যে আপনাদের আপনার মুখ দিয়ে আমি আপনার সমস্ত দর্শক শ্রোতার একটা প্রতিবিম্ব যদি পাচ্ছি ধরে নিই, তাহলে আমার এফোর্টটা সাকসেসফুল হয়েছে জেনে আমি খুব কৃতজ্ঞ। শুধু সেই ক্লাসরুমে সাধারণ ছাত্রছাত্রী হিসাবে সাধারণ মানুষের তরফে 2-4টে প্রশ্ন একদম সামান্য, যেটা শেষের দিকে আমি বলছি। আমি একটু বলে নিই রামকৃষ্ণ, আমার একটু বলে না যে আমি একটু আমার এই প্রশ্নটা থাকবে, আপনাদের প্রশ্ন তার আগে আমার এই প্রশ্নটা থাকবে, যদি আপনারা আমাকে জানান আমি একটু খুশি হব, পরবর্তীতে আরো এই ধরনের কাজ করতে উৎসাহিত হবো। যে আমি কি সহজভাবে, তোমার কথা তো শুনলাম, কিন্তু আমি অন্য ব্যাপকতর যারা আমার শ্রোতা ছিলেন তাদের কাছে একটু শুনতে চাইবো যে আমি কি সহজভাবে তাদের বোধগম্যতার মধ্যে নিয়ে যেতে পেরেছি, নাকি আমি কেবল কেতাবি মানে তত্ত্ব জ্ঞান আউড়ে গিয়ে মানে ক্রমশ সেটাকে আরো ভারী করে দিয়ে একটা জটিল কিছু করে তুলেছি, এটা জানার কৌতূহল আমার থাকলো। আমি খুব ভালো বলেছেন, লক্ষ্য ছিল। অনেক খুব ভালো বলেছেন এবং খুব প্রাঞ্জল ভাষায় বলেছেন, এবং আমরা খুব ভালো